classes, and today we will start our classes from where we left in the last class. So before starting the class, some usual procedure, I will start the recording. And first I would like to know if you can listen to me properly and if you can see the PowerPoint slide that I'm sharing with you. If you have any issue listening to me or viewing the screen, you should notify. Okay, so let's start. So if you have any issue regarding the presentation groups or anything else, we will answer those questions at the end of the class. So if you have any issues, then you are requested to stay. We will discuss about those issues at the end of the class, not in between the class, because actually we are lagging quite a lot. So we have to speed up a little and catch that lagged part. All right, so yeah, I hope you can remember what we in the last class. We talked about the surface length and vector. So if I start from the previous slide, then we talked about length, surface, and volume. And from there, we have the idea that length is a vector quantity and surface is a vector quantity, but volume, which is a scalar quantity. So in Cartesian coordinates, so as length is a vector quantity, so length will be notified by both value and direction. And when in this course we talk about length, we talk about differential length, that is a very small length. So when we talk about a very small length, then that small length may have three directions. So one is AX, another one is AY, another one is AZ, and the length that is along x-axis, that it will have value dx, a smaller x. The length that is along y-axis, it will have a smaller length of smaller y, and the length that is along z-axis, it will have length dz. So now how we can use it, লাস্ট ক্লাসে আমাদের যে একটা এক্সাম্পল ছিল, জাস্ট ফর এক্সাম্পল, যে আমাকে বলা হলো যে আমার কাছে এরকম একটা কিউবিক ফ্রেম আছে এবং এই ফ্রেমের মধ্যে শুধুমাত্র সামহাউ এই যে এজটা আছে সেই এজের উপরে চার্জ আছে। ইফ ইউ ক্যান রিমেম্বার ফ্রম লাস্ট ক্লাস, যে আমার এই এজের ওপরে চার্জ আছে, তাহলে এবার সাপোজ আমি এই এজটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই সাইডটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এক নাম্বার যে চার্জটা কিভাবে আছে। সো চার্জটা কিভাবে আছে, চার্জটা আমি দেখলাম যে একটা লাইনের ওপরে চার্জটা আছে। সো দিস ইজ মাই ফার্স্ট আইডেন্টিফিকেশন। সো আজকে এই জিনিসগুলো রিপিটেড হবে, কারণ আজকে আমাদের এই কনসেপ্টগুলো আমরা অ্যাপ্লাই করব। সো জাস্ট তাও একটা রাফ আইডিয়া দিয়ে দেই। তাহলে ফার্স্ট আমরা দেখলাম যে চার্জটা কিভাবে আছে, আমি দেখলাম চার্জটা একটা রেখা বরাবর আছে, দ্যাট ইজ দ্য চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যালং লাইন। নাম্বার 2, তাহলে এবার আমাকে সেই লাইনটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে যদি আমি সেই লাইনটাকে আইডেন্টিফাই করতে চাই, প্রথমে আমাকে মাথায় রাখতে হবে আমরা একটা লাইন একটা ভেক্টর কোয়ান্টিটি। সো যখন আমরা কোনো লাইনকে আইডেন্টিফাই করি, দ্যাট আইডেন্টিফিকেশন উইল বি ফ্রম দ্য ডিরেকশন, নট ফ্রম দ্য ম্যাগনিটিউড। দ্যাট ইজ ডিরেকশন উইল বি দ্য আইডেন্টিফাইং পার্ট। তাহলে এখান থেকে আমি যা দেখতে পাই যে আমি যদি এরকম স্ট্যান্ডার্ড ওয়েতে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসকে বসাই, তাহলে আমাদের এই লেন্থটা ওয়াই অ্যাক্সিস বরাবর পড়ে অ্যাকর্ডিং টু দিস। তাহলে যেহেতু এটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর পড়ে, বিকজ এটা আমাদের ইনওয়ার্ড বা আউটওয়ার্ড সাইডকে বোঝায়। তাহলে ফ্রম দ্যাট পার্সপেক্টিভ উই ক্যান সে দ্যাট দ্য লেন্থ উইল বি এ এক্স। এবার লেন্থের ভ্যালু কত আসবে, সেই ভ্যালুটা আমরা জানা থাকবে, জানা থাকার দরকার নেই, কারণ একটু পরে আমি তোমাদেরকে একটা সাপ্লিমেন্টারি শীট দেখাবো, যে শীটটা তোমাদের প্রতিটা পরীক্ষার সময় দেয়া থাকবে। সো তুমি যদি শুধুমাত্র ডিরেকশন জানো, তুমি ভ্যালুটা ওখান থেকে দেখে বসাতে পারবা। কার্টেশিয়ানের জন্য খুব সহজ, যেহেতু আমরা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর খুব ছোট একটা লেন্থ নিতে হবে। সো দিস আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ টু কনসিডার when a certain charged system is provided to us. Hope you can remember it properly. So এবার আমরা চলে যাব, we have started talking about surface. So again, in the last class we discussed that surface is a vector quantity. So তাহলে সারফেসের দুটো প্রপার্টি থাকবে, one is the magnitude of surface, another should be the direction of surface.
সো হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ সারফেস? যে যদি আমরা এই সারফেসটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এই সারফেসের ম্যাগনিটিউড হচ্ছে দ্য এরিয়া অফ দিস সারফেস। যেই সারফেসের যতটুকু এরিয়া আছে, that will be considered as the magnitude of this surface. And what about the direction? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের আবার বলছে যখন আমরা কোনো একটা সারফেস বা লেন্থকে আইডেন্টিফাই করব, the identifying property will be its direction. সো আমাদের ডিরেকশনটা বোঝা খুব দরকার। সো একটা সারফেসের ডিরেকশন হয় ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। দ্যাট ইজ, আমাদের যে সারফেসটা নিয়ে আমি কাজ করছি বা যেই সারফেসটা নিয়ে আমাকে কাজ করতে হবে, সেই সারফেসের সাথে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করো, তাহলে এই পারপেন্ডিকুলারটা যেই দিকে পয়েন্ট করবে, দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দিস সারফেস। সো সাপোজ আমি এরকম একটা সারফেস নিয়ে কাজ করছি, তাহলে এই যে সারফেসটা আছে, লুক এট দ্য ভিডিও। সো এই যে সারফেসটা আছে, এই সারফেসে যদি ডিরেকশন জানতে হয়, তাহলে ডিরেকশন জানার জন্য আমাকে ওই সারফেসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এই পারপেন্ডিকুলারটা যেই দিকে পয়েন্ট করবে, দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দিস সারফেস। এখন এই সারফেসটা এভাবে না থেকে যদি এভাবে করে থাকে, তাহলে এবার আমাকে এই সারফেসের ডিরেকশন পাওয়ার জন্য আমাকে এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। পারপেন্ডিকুলারটা যেই দিকে পয়েন্ট করবে, that should be the direction of this surface. ওকে, ফাইন। এবার তোমরা সবাই ঘুমিয়ে আছো না জেগে আছো সেটা জানার জন্য এখন এইটুকু পর্যন্ত যা বললাম তার উপরে তোমাদের এখন একটা টেস্ট হবে, দ্যাট ইজ বোনাস টেস্ট। সবাই প্রাইভেট চ্যাটে চলে যাও। এভরিওয়ান গো টু প্রাইভেট চ্যাট, বিকজ আমি বুঝতে পারছি না whether you are sleeping or you are with me. You are too much quiet. Alright, so সবাই প্রাইভেট চ্যাটে চলে যাও। Everyone go to private chat. I will say the question, state the question, and then I will repeat the question. Then you will start answering. You will have 30 seconds for that. Alright, here the question comes. আমার কাছে এই যে কিউবটা আছে, এই কিউবের মধ্যে শুধুমাত্র এই সারফেসের উপরে চার্জ আছে, অন্য কোথাও নাই। কেন নাই? উই ডোন্ট নো। হোয়াটএভার ইট ইজ, দ্য সিচুয়েশন ইজ, আমাদের এই যে কিউবটা নিয়ে আমরা এখন কাজ করছি, এই কিউবের শুধুমাত্র এই সারফেসটার উপরে চার্জ আছে। What you have to say in your answer is that এই সারফেসের, according to this, আমাদের স্ট্যান্ডার্ড ডিরেকশন অনুযায়ী, what will be the direction of this surface? Is it x-axis or y-axis or z-axis? What will be the direction of this surface? I repeat the question as a whole. In this cube, charge exists only on the shown surface. What will be the direction of this surface? Your time starts now. 30 seconds. What will be the direction of this surface?
Okay, here comes our last 5 seconds. 5, 4, 3, 2, 1, and we are done. Okay, so এখন এর answer received হবে না. So now tell me, এই সারফেসের ডিরেকশন কোন দিকে? এই সারফেসের ডিরেকশন কোন দিকে বলো? x axis x axis x axis বরাবর x axis বরাবর। এই সারফেসের ডিরেকশন কোন দিকে? y axis বরাবর। y axis বরাবর। এই সারফেসের ডিরেকশন কোন দিকে? স্যার y axis বরাবর। Perpendicular to x axis. পারপেন্ডিকুলার টু x axis। পারপেন্ডিকুলার টু x axis, তাহলে এটা কোন দিকে? ওকে, আর আনসার দিও না, এখন আর আনসার অ্যাকসেপ্ট করব না। সো এবার চলে আসো, তাহলে আমাদের কোনো একটা সারফেসের, আবার একটু খেয়াল করো যাদের স্কিল প্রবলেম হচ্ছে, কারণ এই জায়গায় ছবিটা একটু পিকুলিয়ার, ইচ্ছা করে এরকম একটা ছবি দেওয়া হয়েছে যাতে তুমি কনফিউজড হও। এখানে কিন্তু বক্সটা একটু বাঁকা করে বসানো, দ্যাট ইজ বক্সটা এভাবে করে থাকলে ভালো হতো, বাট বক্সটাকে এভাবে করে বসানো হয়েছে। তাহলে এবার তুমি খেয়াল করো যে আমরা এখানে যে সারফেসটা নিয়ে কাজ করছি, আমাদের এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, কোঅর্ডিনেটটা কিন্তু এইটা এরকম। সো দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই এন্ড দিস ইজ জেড। তাহলে এবার এখানে চলে আসো, এই যে সারফেসটা আছে, আমি যদি এই সারফেসের ডিরেকশন জানতে চাই, তাহলে আমাকে এই সারফেস থেকে একটা লম্ব আঁকতে হবে। যদিও লম্বটা আঁকলে আমার দিকে চলে আসবে, সো বেটার আমরা এটাকে এভাবে করে ড্র করি। সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার অফ দিস সারফেস। তাহলে এবার দেখো, সো এই যে লম্বটা তুমি ড্র করলা, এই সারফেসের উপরে আমি লম্বটা ড্র করলাম, লম্বটা গেল কোন দিকে? লম্বটা গেছে রাইট। সো লেফট বা রাইট, আমাদের এই তিনটার মধ্যে লেফট বা রাইট কি দিয়ে বোঝায়? সো এটা ডিরেকশন হচ্ছে এ ওয়াই, দ্যাট ইজ দ্য সারফেস ইজ অন ওয়াই ডিরেকশন, কারণ বক্সটা তো বাঁকা হয়ে আছে। সো এই যে সারফেসটা ছিল, আমি যেখানে এবার মাউস কার্সার ঘোরাচ্ছি, এই সারফেসের উপরে যখন তুমি পারপেন্ডিকুলার ড্র করতা, সেটা আউটওয়ার্ড বা ইনওয়ার্ড হতো। সো আমাদের চার্ট যদি এই সারফেসটার উপরে থাকতো, তাহলে আমি যখন এখানে পারপেন্ডিকুলার ড্র করতাম, তাহলে পারপেন্ডিকুলারটা হয় পেজ থেকে বের হয়ে আসতো অথবা ভিতরে ঢুকতো। সো এই যে সারফেসটা আছে, সেই সারফেসের ডিরেকশন will be ax, কিন্তু যেই সারফেসটাতে চার্জ প্রোভাইড করা ছিল, সেই সারফেসটার উপরে যখন তুমি পারপেন্ডিকুলার ড্র করো, তখন সেই পারপেন্ডিকুলারটা আমাদের লেফটের দিকে পয়েন্ট করে। সো যেহেতু রাইট বা লেফটের দিকে, এখানে লেফটের দিকে পয়েন্ট করছে, সো এখানে প্লাস মাইনাস নিয়ে তুমি কখনোই বদার্ড হবা না। যখন তুমি সারফেস নিয়ে কাজ করবা, ইউ ডোন্ট হ্যাভ টু গেট সো মাচ বদার্ড অ্যাবাউট প্লাস অর মাইনাস। প্লাস মাইনাস নিয়ে খুব বেশি চিন্তা করবা না, তুমি শুধুমাত্র আইডেন্টিফাই করবা যে along which axis the surface is located। এটাকে সবাই বুঝতে পেরেছো? বিকজ আমাদের এই জায়গাটা লাগবে, সামনে গিয়ে খুব বেশি দরকার হবে, এবং দিস ইজ আ ভেরি সিম্পল সারফেস, সামনে গিয়ে সারফেস গুলো আরেকটু কঠিন হতে থাকবে। So what you have to do is that you have to draw a perpendicular line to that surface, then you have to decide the direction of that surface। তাহলে এবার এই সারফেসটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমাকে তো কাজ করতে হবে ds নিয়ে। সো আমি ds এর ডিরেকশন পেয়ে গেলাম, মান এখনো পাইনি, এর মান পাবো কিভাবে করে? তোমাদেরকে একটু আগেই বলেছি যে এই ds এর মান কত হবে, সেটার জন্য তোমাদেরকে একটা সাপ্লিমেন্টারি প্রোভাইড করা হবে। সাপ্লিমেন্টারিটা দেখতে সামহাউ এরকম কিছু একটা হবে। সো তোমরা হয়তো নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছ। সো এবার চলে আসো, তুমি যে সারফেসটা নিয়ে কাজ করছো, তার ডিরেকশন কত তুমি মাত্র বের করেছো, তার ডিরেকশন হচ্ছে dy। তাহলে তার মান কত এখান থেকে দেখে দেখে বের করো, তোমাকে মুখস্থ করতে হবে না, ইউ উইল বি প্রোভাইডেড উইথ দিস সাপ্লিমেন্টারি শিট। সো এই শিট থেকে তুমি খুঁজে বের করো যে তুমি যে সারফেসটা নিয়ে কাজ করছো তার মান কত। সো তার মান হচ্ছে dx dz। তাহলে তুমি সারফেসটা নিয়ে কাজ করছো, তার মান হলো dx dz। তাহলে এবার আমি যদি ফুল সারফেসটাকে লিখি, এখানে আমার জায়গা নেই, একটু ক্লিয়ার করে লিখি। সো প্রথমে ডিরেকশন বের করলাম, ডিরেকশন হচ্ছে ay, মান আমাকে মনে রাখতে হবে না, আমি শীট থেকে বের করব যে যেই সারফেসের ডিরেকশন dy, তার মান হচ্ছে dx dz। সিমিলারলি এবার যদি আমাকে বলা হয় যে এই যে সারফেসটা, যেই সারফেসের উপরে ওয়েভ ড্র করা আছে, সেই সারফেসটা নিয়ে তুমি কাজ করো, তাহলে তোমার এই সারফেসটা দরকার হবে। তাহলে তুমি ফার্স্টে আইডেন্টিফাই করো এই সারফেসের ডিরেকশন কোন দিকে।
সো আমি আইডেন্টিফাই করলাম এই সারফেসের ডিরেকশন এক্স অ্যাক্সিস বরাবর। সো এবার তার মান দরকার হবে। সো মানের জন্য তুমি সাপ্লিমেন্টারি শীটে চলে যাও। তাহলে এবার আমি যে সারফেসটা নিয়ে কাজ করছি সেটার ডিরেকশন হচ্ছে ax, এটা আমি বের করেছি। এবার তার মানের জন্য আমাকে শুধুমাত্র এই সাপ্লিমেন্টারিটা ফলো করতে হবে। সাপ্লিমেন্টারি বলছে যে তার মান হচ্ছে dy dz। তাহলে এবার তুমি সেই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এখান থেকে তুমি এখানে বসিয়ে দাও, তার মান হচ্ছে dy dz. So this is the way you have to follow for surface or volume or length throughout this course. So এখানে যদি কারো কোনো confusion থাকে, you should raise that confusion and clear that thing up. So similarly, এবার যদি আমাকে বলা হয় যে সাপোজ আমি এই হ্যাচড সারফেসটা নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে যদি এটা নিয়ে কাজ করতে চাই তাহলে এই সারফেসটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। হোয়াট ইজ দ্য ওয়ে টু আইডেন্টিফাই ইট? ড্র আ লাইন দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস। তাহলে এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম। সো পারপেন্ডিকুলার উপরের দিকে যায়। সো উপরের দিকে যাওয়া মানে অ্যাকর্ডিং টু দিস notation, the direction of this surface will be az. তাহলে বাট আমাকে তো পুরো সারফেসটা দরকার হবে, শুধু ডিরেকশন দিয়ে তো কাজ হবে না। আমরা আবার ওই সাপ্লিমেন্টারি শীটে চলে যাব এবং সেই শীট থেকে বলতে পারবো যে এর মান হচ্ছে dx dy। মুখস্থ রাখতে হবে না, you have to have that value from that supplementary paper. So this is all about three surfaces in spherical Cartesian coordinate system. Most of the time আমরা শুধুমাত্র একটা সারফেস নিয়েই কাজ করি, দ্যাট ইজ এমন একটা সারফেস নিয়ে কাজ করি যেই সারফেসটার একটা ডিরেকশনই থাকে। কখনো কখনো কিন্তু সারফেসের মাল্টিপল ডিরেকশনও থাকতে পারে। জাস্ট খেয়াল করো এই সারফেসের ডিরেকশন কোন দিকে, ডানে বা বামে, তাহলে এটার ডিরেকশন ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। তোমরা একটু ভিডিওতে খেয়াল করো, আমি যদি সারফেসটাকে এভাবে করে রাখি তাহলে তার ডিরেকশন জেড অ্যাক্সিস বরাবর হবে। বাট সারফেসটা যদি এরকম থাকে তাহলে তুমি যখন এর উপরে পারপেন্ডিকুলার ড্র করবা এটা কিন্তু শুধুমাত্র এক অ্যাক্সিসের দিকে থাকবে না, এর পারপেন্ডিকুলারটাও বাঁকা হয়ে থাকবে। সো এটা মাল্টিপল ডিরেকশনে থাকে। তো বাট ওই সিচুয়েশন গুলো খুব কমপ্লিকেটেড হয়ে যাবে তোমাদের জন্য আইডেন্টিফাই করার। সো অ্যাজ উই আর ইন এ ভেরি ইনিশিয়াল স্টেজ অফ ভেক্টর অ্যানালাইসিস, সো এই কারণে তোমাদের এই কোর্সে শুধুমাত্র একটা ডিরেকশন আছে এরকম সারফেসই আইডেন্টিফাই করতে হবে। সো you don't have to be bothered যে ওরকম সিচুয়েশন আসলে কি করব। হোপফুলি তোমাদের ওরকম কোনো সিচুয়েশন আসবে না যেখানে সারফেসটাই বাঁকা। সো এর উপরে লম্ব আঁকলে লম্বটাও বাঁকা হবে। সো যেই লম্বটা বাঁকা তার আসলে একটা কম্পোনেন্ট থাকে না, তার মাল্টিপল কম্পোনেন্ট থাকে। সো ওই জায়গাটা হয়তো আমাদের লাগবে না। অলরাইট, তাহলে এবার চলে আসো, লেটস টক অ্যাবাউট দিস। So this actually represents cylindrical coordinate system, that is আমাদের সামনে যখন এবার এরকম কোন স্ট্রাকচার প্রোভাইড করা হবে, that structure resembles somewhat like a cylinder, তাহলে আমরা সেই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। সো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এবার ফার্স্টে আমরা তার লেন্থ গুলো নিয়ে কথা বলতে চাই, দ্যাট ইজ উই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ডিফারেন্সিয়াল লেন্থ অফ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। এখন সিচুয়েশনটা কেমন হবে? অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম যে আমার কাছে এই যে কেকটা আছে সেই কেকের উপরে সামহাউ শুধুমাত্র এই লাইন বরাবর চার্জ আছে, আর কোথাও চার্জ নেই। সবাই একটু খেয়াল করো যে আমি তোমাদেরকে বললাম যে এই কেকের মধ্যে এই লাইন বরাবর চার্জ আছে। এবার আমি তোমাকে বললাম যে এই লাইনটাকে এবার তুমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করো। সো ম্যাথমেটিক্যালি যদি এক্সপ্রেস করতে চাই আমাদের প্রথম স্টেপ কি? আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে তার ডিরেকশন কি। সো এবার আমাকে এই কেকটার যেই জায়গা বরাবর চার্জ আছে আমাকে বাংলায় বলো যে এর ডিরেকশন কোন দিকে। বাংলায় বলো এর ডিরেকশন কোন দিকে। ডান দিকে না? ডান দিকে। ডান দিকে মানে বাইরের দিকে। বাইরের দিকে। এবার তুমি চিন্তা করো যে আমরা কিন্তু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আছি, তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের দিক কি কি? একটা দিক হচ্ছে এরো। এবার বলো তো বাংলায় এরো কোন দিকে যায়? হয় ভিতরের দিকে অথবা বাইরের দিকে, জেড অ্যাক্সিসের রেসপেক্টে আউটওয়ার্ড অথবা ইনওয়ার্ড। এবার চলে আসো এফআই। এফআই কোন দিকে যায়? এফআই মানে কি?
ওই সব যে ঘুমাচ্ছ, আজকে কোনো অ্যাটেন্ডেন্সের মার্ক হবে না। স্যার অ্যাঙ্গুলার স্যার না, স্যার, এফআইটা হচ্ছে ঘুমাচ্ছি না তো। অ্যাঙ্গেলটা। হ্যাঁ, এফআই হচ্ছে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ এফআই মানে হচ্ছে ঘোরে, কোনো কিছু কি ঘোরে তাহলে সেটা এফআই হবে। এবার এজেড মানে কি, কোনো কিছু কি উপরে যায় বা নিচে নামে কি, যখনই তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে থাকবা তুমি এই তিনটা কোয়েশ্চেনের আনসার খোঁজার চেষ্টা করবা। এক নাম্বার, কোনো কিছু কি জেড অক্ষ থেকে বাইরে যায় বা ভিতরে ঢোকে তাহলে সেটা রো বরাবর পড়বে। সেকেন্ড, কোনো কিছু কি ঘোরে, যদি কোনো কিছু ঘোরে তাহলে সেটা ফাই দিয়ে প্রকাশ হবে। এবার নেক্সট হচ্ছে দ্যাট ইজ কোনো কিছু কি সার্কুলার পার্টে পড়ে কিনা। এরপরে কোনো কিছু কি উপরে যায় বা নিচে নামে তাহলে সেটা জেড দিয়ে এক্সপ্রেস। তাহলে এবার তোমরা বলো যে আমাদের এই কেকের যে লাইন বরাবর আমি চার্জ দিয়েছি সেটা এই তিনটার কোন দিকে আছে? স্যার জেড রো এক্সিস থেকে বের হচ্ছে। জেড অ্যাক্সিস থেকে বের হচ্ছে বা ঢুকছে, কারণ বের হচ্ছে বা ঢুকছে কিনা আমরা জানি না, বাট জেড অ্যাক্সিস থেকে বের হচ্ছে বা ঢুকছে। তাহলে যদি এই লাইনটা জেড অ্যাক্সিস থেকে বের হয় বা ঢোকে তাহলে এর ডিরেকশন কি হবে? স্যার এরো এরো। ভেরি আইডেন্টিফিকেশন হলো যে ডিরেকশন হচ্ছে এরো। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? তোমাকে এভাবে করে তোমার পরীক্ষায় যে সিচুয়েশনটা দেয়া থাকবে তোমাকে এভাবে করে কোয়েশ্চেন করতে হবে, আদারওয়াইজ তুমি আনসার যা পাবা ভুল পাবা। সো তোমাকে কোয়েশ্চেন করতে হবে যে আমার যেই চার্জটা আছে বা আমাকে যা নিয়ে কাজ করতে বলা হয়েছে, যেই লাইনটা নিয়ে কাজ করতে বলা হয়েছে সেই লাইনটা কি অবস্থায় আছে। যখন তুমি সিলিন্ড্রিক্যাল সিস্টেমে কাজ করবা লাইনটা তিন অবস্থায় থাকতে পারে। এক নম্বর অবস্থা কি, যে সেটা কি জেড অক্ষ থেকে বের হয় বা ঢোকে। দুই নাম্বার অবস্থা কি, সেটা কি ঘোরে, দ্যাট ইজ তার অবস্থানটা দেখলে কি কোনো বৃত্তের কথা মনে পড়ে। আর তিন নাম্বারটা হচ্ছে সেটা কি উপরে বা নিচে যায়। তাহলে আমরা এই তিনটা থেকে আইডেন্টিফাই করব। সো এখানে আমি যেভাবে করে চার্জ দেখিয়েছি তাতে এই লাইন, এখানে যে লাইনটা হবে ছোট লাইন, সেই ছোট লাইনের ডিরেকশন এরো। এবার পুরো তো দরকার, স্যার এক নাম্বার অবস্থাটা বুঝি নাই স্যার। এক নাম্বার অবস্থাটা বোঝো নাই? তুমি এইটা কি বুঝতে পারছো যে এটা যে এরো কেন হলো, এটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা জি বুঝতে স্যার। পারছো, but এক নাম্বার অবস্থাটা বোঝো নাই। না স্যার। আচ্ছা, তাহলে তুমি মনে করে যে এটা এরো হবে। স্যার আসলে স্যার তখন নেটটা স্যার আপ ডাউন হচ্ছিল তো সেজন্য স্যার শুনি নাই স্যার, কথা আটকে আসতেছিল। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো এটা এই এই যে চার্জের অবজেক্টটা আছে, এখানে যে চার্জটা আছে সেটার ডিরেকশন যে এরো, এটা কি তুমি বুঝতে পেরেছো? না স্যার। আচ্ছা ফাইন, এবার তাহলে ঠিক আছে। তাহলে এবার দেখো, সেটা হচ্ছে এ রো মানে হলো তুমি দেখবা যে আমাকে যে লাইনটা নিয়ে কাজ করতে বলা হয়েছে সেই লাইনটা জেড অক্ষ থেকে বের হয় বা ঢোকে কিনা। দ্যাট ইজ সেই লাইনটা দেখলে জেড অক্ষ থেকে আউটওয়ার্ড বা ইনওয়ার্ড এরকম কোনো ফিলিংস তোমার আসে কিনা। জাস্ট তাহলে খেয়াল করো, এটা যদি আমার কেক হয় তাহলে তার সেন্ট্রাল অ্যাক্সিস কোনটা? সেন্ট্রাল অ্যাক্সিস এইটা না? সো এটা যদি সেন্ট্রাল অ্যাক্সিস হয়, এখানে যে লাইনটা এখানে ড্র করা হয়েছে এটাই তো লাইন। সো এই লাইনটা কি জেড অক্ষ থেকে বের হচ্ছে বা ঢুকছে, আমি সেই দিক দিয়ে চিন্তা করতে পারি। তাহলে আমি বলতে পারি যে আমার এই অবজেক্টের যেই জায়গাটায় চার্জ আছে সেই অবজেক্টটা যে চার্জটা যে লাইনের উপরে আছে সেই লাইনটা সেন্ট্রাল অ্যাক্সিস থেকে হয় বের হচ্ছে বা ঢুকছে। এইটার কারণে আমাদের যখন এরকম আইডেন্টিফিকেশন হবে যে আমাদের চার্জ যে লাইনের উপরে আছে সেই লাইনটা জেড অক্ষ বরাবর ঢুকছে বা বের হচ্ছে, তখন তার ডিরেকশন হবে এরো। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে ফাইন, বাকিগুলো দেখাই, বাকিগুলো দেখালে আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে এর ডিরেকশন এরো, বাট এর মান তো দরকার হবে আমাদের। মান কোথায় পাবো? মানের জন্য আবার শীটে চলে যাও। দ্যাট ইজ আমাদের দরকার এমন একটা লাইন, আমরা কিন্তু সারফেসে নাই, এবার লাইনে আছি। কোন কোঅর্ডিনেটে? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে। বাট আমি কাজ করছি যে লাইনটা নিয়ে, তার ডিরেকশন কি? তার ডিরেকশন হচ্ছে এরো। তাহলে তার মান কি হবে? মান আমি এখান থেকে দেখে বলতে পারি মান হবে ডি রো। সো কিছু কিছু সময় ছোট থাকে যেটা তুমি মনে রাখতে পারো, বাট আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি তোমার মনে রাখার দরকার নাই, তুমি শীটটা ইউজ করতে পারলেই হবে। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দ্যাম অর ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার দ্যাম। ওকে ফাইন। সো স্টিল যাদের কনফিউশন আছে আমি পরের এক্সাম্পলটা দেখাই তাহলেই ক্লিয়ার হবে। মনে করো এবার আমি তোমাকে বললাম যে আমার চার্জ আগে তো এখানটায় ছিল, আমি বললাম যে চার্জ এবার এই জায়গাটায় নাই, রাদার
আমি এবার যে সিচুয়েশনে কাজ করছি তাতে আমার এই কেকটার উপরে চার্জ আছে শুধুমাত্র এই জায়গাটাতে, যে আমার কাছে এই যে অবজেক্টটা আছে এই কেকের ওপরে চার্জ আছে শুধুমাত্র এই জায়গায়, আর কোথাও চার্জ নাই। তাহলে এবার তুমি প্রথমে আইডেন্টিফাই করো চার্জটা কিভাবে আছে। তাহলে আমি দেখলাম চার্জটা লাইন বরাবর আছে, তাহলে আমার প্রথম আইডেন্টিফিকেশন বলে আমার এখানে ডিএল দরকার হবে। তাহলে যদি ডিএল দরকার হয় তাহলে এবার বলো যে ডিএল এর ডিরেকশন এই তিনটার কোনটা হবে? ডিএল এর এফআই এফআই হবে। ভেরি গুড। কারণ কি? কারণ জাস্ট দেখো আমাদের যেই লাইনটা বরাবর আমি আছি সেই লাইনটা ঘোরে, ঠিক কিনা, সার্কেলের উপরে গিয়ে পড়ে। সো যেহেতু এটা সার্কেলের উপরে গিয়ে পড়ছে তাহলে এর ডিরেকশন এ ফাই হবে। এবার কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? সো এবার আসো যে তার মান কোথায় পাবো। মানের জন্য তো চিন্তা নাই, যখন তুমি ডিরেকশন আইডেন্টিফাই করে ফেলেছো মানের জন্য কোনো পেরেশানি নাই। সো মানের জন্য তুমি চলে যাও, আমার ডিএল লাগবে, ভেরি গুড। আমার ডিরেকশন কোনটা লাগবে? ডিরেকশন কিন্তু এবার এরও লাগবে না, এবার আমার ডিরেকশন আমি যা পেয়েছি সেটা হচ্ছে এফআই। আমি আইডেন্টিফাই করেছি যে আমার লাইনটা এফআই বরাবর আছে, তাহলে এবার এফআই বরাবর মান কত? মান হচ্ছে রো ডি ফাই। সো মান যাই হোক না কেন তোমার মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট দেখে দেখে বসিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা মান যা পাচ্ছি সেটা হচ্ছে রো ডি ফাই। এটা কি সবাই বুঝতে পেরেছো? স্যার প্লাস দিয়ে কি বোঝাচ্ছে? সবসময় কি পজিটিভ হবে মানটা? এখানে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আপাতত চিন্তা করো না। পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আমাদের ইলেকট্রিক ফিল্ডে খুব বেশি রেলেভেন্ট না। আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড পড়বো তখন এখানে পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে। আপাতত পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো টেনশন করো না, আপাতত শুধু আইডেন্টিফাই করো। সো পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা নিয়ে তোমাকে খুব বেশি চিন্তা করতে হবে না। সো তুমি শুধুমাত্র সবসময় পজিটিভ দিয়ে আইডেন্টিফাই করবে, তুমি নেগেটিভ সাইডে চিন্তাই করবে না আপাতত। এবার চলে আসো যে আমাদের থার্ড আরেকটা ছিল জেড অ্যাক্সিস। তাহলে এবার আমি তোমাকে বললাম যে আমার কাছে এই যে কেকটা আছে সেই কেকের এই বরাবর চার্জ আছে, অন্য কোথাও নাই, শুধুমাত্র এই বরাবর চার্জ আছে। তাহলে এই বরাবর যদি চার্জ থাকে তাহলে এবার প্রথমে আমি আইডেন্টিফাই করলাম এক নাম্বার চার্জটা কিভাবে আছে, একটা লাইন বরাবর আছে। তাহলে যেহেতু লাইন বরাবর আছে তাহলে আমার সেই লাইনের এক্সপ্রেশন দরকার হবে, তাহলে লাইনের ডিরেকশন লাগবে। তাহলে এখানে যে লাইনটা আছে লাইনটা দেখলে তোমার কোন দিকে মনে হচ্ছে? লাইনটা উপরের দিকে আছে অথবা নিচের দিকে আছে, তাহলে লাইনটার ডিরেকশন হচ্ছে এজেড। এবার এজেড বরাবর মান কি হয় আমরা শীট থেকে দেখে নিয়ে আসলে দেখবা এজেড বরাবর মান হয় টিজেড। So these are the three line that can appear in cylindrical coordinate system, but তোমার পরীক্ষায় বলে দেয়া থাকবে না তুমি কোন লাইনে কাজ করবা, তোমাকে সিচুয়েশন দেখে তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে যে তোমাকে কোন লাইন নিয়ে বরাবর তোমার সিস্টেমটা আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। সো আইডেন্টিফাই করার ওয়ে কি? এক নাম্বার হচ্ছে আমার যে লাইনটা আছে সেই লাইনটা কি সেন্ট্রাল অ্যাক্সিস থেকে বের হয় বা ঢোকে, তাহলে তার ডিরেকশন হবে এরো। আমার যে লাইনটা নিয়ে আমি কাজ করছি সেটা কি সার্কেল বরাবর ঘোরে, তাহলে সেটা হবে এফআই। আমি যে লাইনটা নিয়ে কাজ করছি সেই লাইনটা কি উপরের দিকে বা নিচের উপরের দিকে যায় অথবা নিচের দিকে নামে, তাহলে তার ডিরেকশন হবে এজেড। এই তাহলে এবার চলে আসো, let's talk about the surfaces in cylindrical coordinate system. So now we want to talk about the surface. আমরা এখানে জাস্ট আপাতত আইডেন্টিফাই করছি, কিছুক্ষণ পরে এগুলো অ্যাপ্লিকেশনে চলে যাব। So let's talk about the surface. প্রথমে চিন্তা করো যে সাপোজ আমি তোমাকে বললাম যে আমার কাছে এই যে কেকটা আছে সেই কেকের মধ্যে চার্জ এভাবে করে আছে, দ্যাট ইজ এই কেকের এই জায়গাটায় চার্জ আছে, এভাবে করে চার্জ আছে, ভেরি ফাইন। তাহলে এবার আমি বললাম যে তোমাকে চার্জ যেভাবে করে ছড়িয়ে আছে তোমাকে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এক নাম্বার তুমি আইডেন্টিফাই করলা যে চার্জটা লাইন বরাবর আছে, ঠিক কি না? চার্জটা লাইন বরাবর আছে। না স্যার, লাইন বরাবর না। এক্স্যাক্টলি। সো
এক্স্যাক্টলি। সো তোমাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে আমি দেখলাম যে চার্জটা আসলে একটা লাইন বরাবর নাই, রাদার চার্জটা তার সারফেসের উপরে ছড়িয়ে আছে। তাহলে আমি প্রথম আইডেন্টিফিকেশন থেকে বলতে পারলাম যে আমার এখানে চার্জটা যেভাবে আছে তাতে আমার ডিএস দরকার হবে, আমার ডিএল দরকার হবে না। সো এই আইডেন্টিফিকেশন গুলো খুবই নাইভ, বাট এই আইডেন্টিফিকেশন গুলো আমাদের লাগবে। তাহলে আমি প্রথমে চার্জের ডিস্ট্রিবিউশনটা দেখলাম এবং চার্জের ডিস্ট্রিবিউশন থেকে এটা আইডেন্টিফাই করলাম। তোমরা একটু মিউট করো, যখন কোয়েশ্চেন করতে হবে হ্যান্ড রেজ করো। সো এখান থেকে আমরা আইডেন্টিফাই করলাম প্রথমে যে চার্জটা যেভাবে করে ওকে। সো এবার আসো, চার্জটা যেভাবে করে ডিস্ট্রিবিউটেড আছে তাতে লাইন বরাবর চার্জটা নাই, চার্জটা একটা সারফেসের উপরে আছে। তাহলে এবার আমাকে এখানে সারফেস নিয়ে ডিএস নিয়ে কাজ করতে হবে। তাহলে যদি ডিএস নিয়ে কাজ করতে হয় তাহলে আমার প্রথমে ডিএস এর ডিরেকশনটা দরকার হবে। তাহলে ডিএস এর ডিরেকশন, সারফেসের ডিরেকশন কিভাবে করে বের করতে হয়, যে ওই যেই সারফেসের উপরে চার্জ আছে তার উপরে একটা লম্ব আঁকতে হয়। তাহলে আমার সারফেসটা কেমন আমরা যদি দেখাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এটা যদি কেকটা হয়, চার্জ এই জায়গাটায় আছে, ঠিক কিনা? তাহলে এই সারফেসের উপরে একটা লম্ব আঁকতে হবে। সো এই কলমটা হচ্ছে তার লম্ব। তাহলে এই সারফেসের উপরে একটা লম্ব আঁকতে হবে, যে কোনো জায়গায় লম্ব আঁকো, একই কথা। সো এইটার উপরে লম্ব আঁকলে এই সারফেসের ডিরেকশন পাওয়া যায়। এবার বলো, লম্ব আঁকার পরে লম্বটা কোন দিকে যায়? এজেড বা বাংলায় আগে বলে নাও, উপরের দিকে যায়। যেহেতু লম্বটা উপরের দিকে যায় তাহলে এই সারফেসটা আসলে এজেড বরাবর আছে। এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? যে সারফেসটাকে আইডেন্টিফাই করলাম যে আমার চার্জ সারফেসের মধ্যে আছে। সারফেস আইডেন্টিফিকেশনের জন্য আমি সারফেসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এবার পারপেন্ডিকুলারকে এক্সপ্লেইন করতে গিয়ে দেখলাম পারপেন্ডিকুলারটা কোন দিকে আছে, পারপেন্ডিকুলারটা উপরের দিকে আছে। সো উপরের দিক সিলিন্ডারের কি দিয়ে বোঝায়? এজেড দিয়ে বোঝায়, জেড দিয়ে বোঝায়। ভেরি গুড। এবার তোমার মান দরকার হবে। মান তো খুবই সহজ, তুমি শীটে চলে যাও, সো সাপ্লিমেন্টারিতে চলে যাও। সাপ্লিমেন্টারিতে এবার দেখো, এবার অবস্থা কি, আমার লাগবে সারফেস, এবার লাইন লাগবে না। আমি কোন কোঅর্ডিনেটে আছি? আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আছি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে মাত্র আমি যে সারফেসটাকে আইডেন্টিফাই করে এসেছি সেই সারফেসের ডিরেকশন কোনটা? সারফেসের ডিরেকশন এজেড। তাহলে তার মান কি? মান অনেক বিশ্রী হোক, বিশ্রী তাতে কি যায় আসে, তুমি তো দেখে দেখে লিখবা। সো মান হচ্ছে রো ডি ফাই। তাহলে জাস্ট তুমি দেখে দেখে এখানে বসাও যে আমাদের মান হচ্ছে রো ডি ফাই। এই তো। এবার চলে আসো নেক্সট। এবার আমি তোমাকে বললাম যে সাপোজ আমার এবার সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমার এই অবজেক্টের উপরে চার্জ শুধুমাত্র এই জায়গাটায় আছে, আর কোথাও নেই। ব্লু দিয়ে যা দেখাচ্ছি যে আমার সেকেন্ড সিচুয়েশনে চার্জ শুধুমাত্র এই জায়গাটায় আছে, আর কোথাও কোনো চার্জ নাই। তাহলে তোমাকে এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। তাহলে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে চার্জটা কিভাবে আছে, চার্জটা লাইন বরাবর আছে না সারফেসে ছড়িয়ে আছে। আমি প্রথমে বুঝতে পারলাম ইয়েস, চার্জটা সারফেসে ছড়িয়ে আছে। তাহলে আমার ডিএস দরকার হবে। সো আমার সারফেস দরকার। সো সারফেসের মধ্যে প্রথমেই যেটা দরকার, এই সারফেসের ডিরেকশন কি হবে। তাহলে যে কোনো সারফেসের ডিরেকশন পাওয়ার জন্য নিয়ম কি, যে ওই জায়গাটা থেকে ওই সারফেসের উপর থেকে একটা লম্ব আঁকতে হয়। যে কোনো জায়গায় লম্ব আঁকলেই হবে। সো ওই সারফেসের উপর থেকে একটা লম্ব আঁকো। সো ওই সারফেসের উপর থেকে একটা লম্ব আঁকলাম। কেউ কি বলতে পারবা যে লম্ব আঁকার পরে লম্বটা কোন দিকে আসছে? ডানে, বামে, ডানে বামে। এবার তুমি বাইরে। এবার প্রথমে আমি একটা শব্দ শুনেছিলাম আউটওয়ার্ড, তারপরে শুনলাম বাইরে, তারপরে ডানে, তারপরে বামে। একটু খেয়াল করো, সবকিছুই কিন্তু ঠিক, বাট তোমাকে এক্সপ্লেইন করতে হবে তোমার কোঅর্ডিনেট অনুযায়ী। এ ওয়াই হবে। এবার তুমি চিন্তা করো তোমার কোঅর্ডিনেটে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে এ ওয়াই বলে কিছু আছে? স্যার এ রো হবে। ভেরি গুড, দ্যাট ইজ, জাস্ট খেয়াল করো দুইটাই কিন্তু ট্রু। এই যে তুমি বলছো যে এটা ডানে বা বামে আছে, ইট ইজ ট্রু, ভেরি ফাইন।
বাট তোমার কোঅর্ডিনেটে তো এ ওয়াই বলে কিছু নাই। একটু মিউট করো, কথা শেষ হয়ে গেলে। সো তোমার কোঅর্ডিনেটে কিন্তু এ রো বলে কিছুই নাই। সো তোমার কোঅর্ডিনেট ওয়াইজ তোমাকে চিন্তা করতে হবে। দ্যাট ইজ যখন তুমি সিলিন্ড্রিক্যালি চিন্তা করবা, এই লাইনটা দেখলে তোমাকে চিন্তা করতে হবে এটা কি সেন্টার থেকে বের হয় না ঢুকে, এটা কি উপরে যায় না নিচে নামে, এটা কি ঘুরে না ঘুরে না। তাহলে এবার এখান থেকে তুমি যা দেখতে পাচ্ছ, যেটা একদম শুরুতেই আমি কথাটা পেয়েছিলাম, সেটা হচ্ছে আউটওয়ার্ড। দ্যাট ইজ কোনো কিছু জেড অক্ষ থেকে বের হচ্ছে, এই রেখাটা ওরকম না। সো যেহেতু এটা জেড অক্ষ থেকে বের হচ্ছে, কোনো কিছু বের হচ্ছে, তাহলে এর ডিরেকশন হচ্ছে এ রো। সো যখন তুমি ডিরেকশন আইডেন্টিফাই করে ফেললা, তখন জাস্ট তার মান দরকার হবে। তাহলে মানের জন্য চলে যাও। এগেইন আমি সারফেস নিয়ে কাজ করছি, আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আছি, আমার দরকার এ রো। তাহলে এ রো যার ডিরেকশন, তার মান হচ্ছে রো ডি ফাই ডিজেড। তাহলে তার মানে চলে যাও, তাহলে তার মান হবে রো ডি ফাই ডিজেড। সো এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? কারণ এই সারফেসটা বোঝা সহজ ছিল, এই সারফেসটা বোঝাটা এত সহজ না, কারণ এখানে ওই যে ডান বাম নিয়ে কনফিউশন হয়ে যায়। তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যেই কোঅর্ডিনেট নিয়ে কাজ করবা, যেই কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করবা, ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দোজ ডিরেকশন ইন ডিফারেন্ট ওয়ে। দ্যাট ইজ তুমি কার্টেশিয়ানে যেভাবে এক্সপ্রেস করছো, ডান বাম উপর নিচ সামনে পেছনে, তুমি সিলিন্ড্রিক্যালে ওভাবে কথা বলতে পারবা না। সিলিন্ড্রিক্যাল কথা হবে জেড অক্ষ থেকে বের হয় ঢুকে, ঘুরে, অথবা উপর নিচ। সো তোমাকে ওভাবে করে চিন্তা করতে হবে। সো এটা কি সবাই বুঝতে পেরেছো? কারণ আমাদের এই সারফেসটা এবং ইয়েলো সারফেস, ইয়েলো আর ব্লু, এই দুইটা সারফেস নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। সো এই দুইটা কি সবাই বুঝতে পেরেছো? কোনো কনফিউশন থাকলে হ্যান্ড রেজ করো। ওকে, নাই। এবার চলে আসো। আচ্ছা, একটা হ্যান্ড দেখা যাচ্ছে। ওকে, হ্যান্ড নাই। অলরাইট, রোল 11, রোল 11 কোশ্চেন। বলো স্যার। প্রথম স্লাইডটা স্যার যদি একটু যান স্যার, আমার ওইখানে একটু সমস্যা মনে হইতেছিল। প্রথম স্লাইডে যদি একটু যাই। প্রথম স্লাইড বলতে এটা? জি স্যার, জি স্যার। বলো স্যার এইখানে হচ্ছে আমি স্যার এটা এই প্রথমে স্যার যেটা আপনি করছেন স্যার এ ওয়াই, ওইটা স্যার লেফট সাইডে গেছে না? লেফট সাইডে, তাহলে স্যার ওইটা তো স্যার লেফটে হ্যাঁ লেফটেই আছে। উপরেরটা স্যার এ জেড, ওইটা স্যার আপওয়ার্ডে আছে। আর স্যার হচ্ছে এই যে এই এক্সটা যে করলেন স্যার, এটা স্যার হচ্ছে মনে হইতেছে রাইটে গেছে, রাইট সাইডে। তো স্যার এটা কি আসলে রাইটে গেছে? এটা যে 3D যে, দ্যাট ইজ অবজেক্টটা বেসিক্যালি এরকম। সো এটাকে দেখানোর জন্য জাস্ট খেয়াল করো, অবজেক্টটা কিন্তু এরকম। সো এটাকে দেখানোর জন্য তোমাকে একটু ব্যাকা করা হচ্ছে। ধরো কোন দিকে ব্যাকা করলে তুমি ভালো বুঝবা, এই দিকে ব্যাকা করা হচ্ছে। আচ্ছা, এদিকে করি, এদিকে করলে ভালো বুঝবা। ব্যাকা অবজেক্টটাকে দেখানো হচ্ছে এরকম বাঁকা করে। সো বাঁকা করে যদি দেখানো হয়, তাহলে এইটা যে সামনের দিকে যাচ্ছে, এই সারফেসটা কিন্তু সামনে ছিল। সো বেসিক্যালি সারফেসটা ছিল এরকম। সো এরকম ভাবে দেখালে তুমি বুঝতা যে এটা আসলে এক্স সারফেস বাইরের দিকে যাচ্ছে, বাট এটাকে দেখানো হচ্ছে ব্যাকা করে, যাতে তুমি তার ওয়াই সারফেসটাও দেখতে পাও। আদারওয়াইজ তুমি তো তার ওয়াই সারফেসটা দেখতেই পাবে না। বুঝতে পারছো? সো দিস ইজ বিকজ অফ ড্রয়িং, যে আমার সারফেসটা আসলে এইটা। সো আমাদের এটা এই বরাবর আছে, বাট আমার এই সারফেসটা আমি তোমাকে দেখাতে চাই। সো এটা দেখানোর জন্য আমরা ব্যাকা করে আঁকি। সো এই কারণে এটা হচ্ছে আমার ফ্রন্ট সারফেস, এটা হচ্ছে সাইড সারফেস, এটা হচ্ছে আপার সারফেস। এবার ক্লিয়ার হচ্ছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এবার আসো, এবার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের আমাদের আরেকটা সারফেস আছে। সো একটা কথা মনে রাখবা, যে একটা সিলিন্ডার, এটা তো একটা সিলিন্ডার, অলমোস্ট দেখতে একটা সিলিন্ডারের মতো। একটা সিলিন্ডারকে যখন তুমি না কাটো নাই, তখন তার দুইটা সারফেস দেখা যায়। একটা হচ্ছে এইটা জেড সারফেস, আরেকটা হচ্ছে এই বরাবর সারফেসটা, যেটা যে কোনো দিকেই তুমি পয়েন্ট করো না কেন, এটা রো সারফেস হবে। বাট সিলিন্ডারের আরেকটা সারফেস আছে ফাই সারফেস। ফাই সারফেসটা সিলিন্ডারকে তুমি যতক্ষণ পর্যন্ত কাটবা না, পাওয়া যায় না। দ্যাট ইজ, এই সিলিন্ডারে তোমাকে যদি বলা হয় বলতো এর ফাই সারফেস কোনটা, তুমি বলতে পারবা না, কারণ এই সিলিন্ডারটাকে এখনো কাটা হয় নাই। দ্যাট ইজ, একটা সিলিন্ডার যতক্ষণ পর্যন্ত কাটবা না, তার কোনো ফাই সারফেস বের হয় না। দ্যাট ইজ, আমাদের এই যে কেকটা ছিল, এই কেকটার মধ্যে যদি আমি এই জায়গাটুকু নিয়ে চিন্তা করি, যেখানে কাটা হয় নাই, একটা সলিড অবস্থায় আছে, এই জায়গাটায় এর কোনো ফাই সারফেস নাই।
ফাই সারফেস কোথায় আছে? যেই অংশটা কাটা হয়েছে সেখানে ফাই সারফেস আছে। দ্যাট মিন্স এবার যদি আমি তোমাকে বলি যে আমার কাছে চার্জ আছে এই কাটা অংশের মধ্যে, যে আমি বলে দিলাম যে আমার কাছে যেই অবজেক্টটা আছে সেই অবজেক্টের উপরে আমি চার্জ দিয়েছি এই কাটা অংশের মধ্যে, তাহলে তুমি খেয়াল করো যে আমার প্রথমে আমি আইডেন্টিফাই করলাম যে এটা সারফেসে আছে, তাহলে এবার প্রথমে আমাকে সারফেসটা আইডেন্টিফাই করতে হবে। সো যদি সারফেসটা আইডেন্টিফাই করতে হয় তাহলে এই সারফেসের উপরে একটা লম্ব আঁকতে হবে। তাহলে খেয়াল করে দেখো লম্বটা এই বরাবর লম্ব হবে। তাহলে এবার বলো তো লম্বটাকে তুমি যদি এক্সপ্লেইন করতে যাও, বলো তো লম্বটা কোন দিকে আছে? লম্বটা কিন্তু জেড অক্ষ থেকে বের হয় না, জেড অক্ষ কিন্তু এইটা সেন্ট্রাল অক্ষ থেকে বের হয় না, লম্বটা উপরের দিকেও যায় না, লম্বটা কিন্তু সারফেস বরাবর যায়। দ্যাট ইজ আমার এই কাটাটা যদি এখানে না থেকে এইদিকে থাকতো তাহলে দেখো জাস্ট লম্বটা প্রথমে এরকম ছিল, এই কাটা অংশটাকে যদি আমরা একটু সামনের দিকে নিয়ে আসতাম তাহলে লম্বটা খেয়াল করে দেখো এভাবে করে ঘুরতে থাকবে, তার মানে দিস ইজ ফাই সারফেস। সো এই জিনিসটা বোঝাটা এতটা সহজ না, তাহলে জাস্ট কি বললাম আপাতত শুধু এটুকু মনে রাখতে পারলেই হবে, কারণ এটা আমরা খুব কম ইউজ করি। সেটা হলো একটা সিলিন্ডারের জেড সারফেস এবং রো সারফেস আনকাট অবস্থায় এই দুটো থাকে, বাট যদি তুমি ফাই সারফেস পেতে চাও তাহলে সিলিন্ডারটাকে কেটে ফেলতে হবে। সো কাটা যেই অংশটা বের হবে সেটাই হচ্ছে, যদি ডিরেক্ট কাটা, আমি যে সোজা করে কাটি, যে কোনো বাঁকাবুকি করে কাটবো না, যেটা তোমাদের পরীক্ষায় থাকবেও না, তোমাদের ডিরেক্ট কাট থাকবে। সো যখন আমি স্ট্রেইট ভাবে কোনো সিলিন্ডারকে কাটবো তখন যেই সারফেসটা বের হয় সেই সারফেসটা বেসিক্যালি ফাই সারফেস। সো আমাদের যদি ফাই সারফেসের মান দরকার হয়, যেটা আমিও জানি না, মোস্ট প্রবাবলি ফাই সারফেসের মান হচ্ছে ডিজেড জিরো ডিজেড, ওটা তো তোমরা শীট থেকে দেখে বসাবা, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে ফাই সারফেসটা হচ্ছে কোনো একটা সিলিন্ডারকে তুমি যদি লম্ব বরাবর স্ট্রেইট কেটে ফেলো, উপর থেকে লম্ব বরাবর স্ট্রেইট কেটে ফেলো, তাহলে যেই সারফেসটা বের হয় দ্যাট সারফেস ইজ ফাই সারফেস। এই তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য সারফেসেস অফ সিলিন্ডার। তো এখানে আমাদের আরেকটা জিনিসের দরকার হয়, দ্যাট ইজ ভলিউম। দ্যাট ইজ এবার আমি তোমাকে বললাম যে আমার কাছে এই অবজেক্টে আমি চার্জ দিয়েছি, চার্জটা এমনে করে আছে, কেমনে করে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, সব জায়গাতে আছে। দ্যাট ইজ ভিতরে বাইরে সব জায়গাতে এই অবজেক্টের উপরে চার্জ আছে। সো এরকম একটা সিচুয়েশন, মানে দ্যাট ইজ, এটা তো আমরা ভিতর দেখতে পাচ্ছি না, ভিতর দেখলে দেখতাম যে সব জায়গাতেই চার্জ আছে। সো এরকম একটা সিচুয়েশন যখন থাকে তখন আমাদের বেসিক্যালি ডিভি দরকার হয়। বা ডিভি তো খুবই সহজ, ডিভি হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি, কোনো ডিরেকশন নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, তোমার শুধুমাত্র মানটা দরকার হবে। মান তুমি কোথা থেকে পাবা? শীটের মধ্যে দেওয়া আছে, তো শীট থেকে দেখো, দ্যাট ইজ আমাদের যে সাপ্লিমেন্টারি, তাহলে আসবে রো ডি রো ডি ফাই ডিজেড, জাস্ট বসাবা, বসাই তুমি কাজ করবা। Alright, so this is all about cylindrical coordinate system এর তিনটা জিনিস, তিনটা প্রপার্টি, লেন্থ, সারফেস, ভলিউম। লেটস মুভ অন টু, সো এই জিনিসটাই তোমাদের এখানে দেখানো হয়েছে। সো খুব তাড়াতাড়ি মাইক অন করে বলতে থাকো, এটা একটা সিলিন্ড্রিক্যাল সিস্টেম, সিলিন্ড্রিক্যাল সিস্টেমের এই বরাবর যে অ্যারোটা আছে এটার ডিরেকশন কি? রো। রো, ভেরি গুড। সো এটা হচ্ছে রো। সো মান যাই হোক না কেন মান পরে বসাই দিও। এবার বলো এটা ডিরেকশন কি? ভেরি গুড, এজেড। আর খেয়াল করে দেখো এটা কিন্তু কাটা অংশটা, বলো ফাই। সো এরকম পরীক্ষার মধ্যে দেয়া থাকলে আইডেন্টিফাই করতে পারবা তো, আর মানগুলো আসবে আমাদের শীট থেকে। সো শীট থেকে দেখে দেখে মানটা বসাবা। সো দিস কুড বি আ ভেরি গুড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একটা সিস্টেম তোমাকে আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে বললাম যে আমার কাছে এই জায়গাটায় চার্জ আছে, খুব তাড়াতাড়ি বলো যেই জায়গাটায় চার্জ আছে সেই সারফেসটা কি? এজেড, ভেরি গুড। এই তো, সো এই জাস্ট এইটাই একটা কোয়েশ্চেন যে আমার এই সারফেসের এই জায়গায় চার্জ আছে, তুমি সারফেসটাকে আইডেন্টিফাই করো, অর হুইচ কুড বি দ্য সারফেস। সো মান যাই হোক না কেন তুমি ডিরেকশন থেকে আইডেন্টিফাই করতে পারবে। অলরাইট, এবার চলে আসো, লেটস টক অ্যাবাউট। ওইখানে তো কাটা অংশটা বোঝা যাচ্ছে না, তো রোটা বের করো কি হয় স্যার? যেটা কোন কাটা অংশটা বোঝা যাচ্ছে না? যে মাত্র যেটা দেখালেন এজেড স্যার। হ্যাঁ এজেড, হ্যাঁ বলো। এই পিকটাতে স্যার কাটা অংশ তো বোঝা যাচ্ছে না।
এই পিকটা কাট এই আমি তোমার কোশ্চেনটা বুঝিনি, কোশ্চেনটা আরেকবার মানে বলো। এখানে যে রো ডিফাইটা দেওয়া আছে ওইটা মানে এই তুমি এখানে তোমার ডেরাইভেশন দরকার নেই, তুমি শুধুমাত্র এভাবে আইডেন্টিফাই করো যে তুমি এর উপরে একটা লম্ব আঁকো, সো এটার উপরে লম্ব আঁকলে লম্বটা কোন দিকে যায়, উপরের দিকে যায়। এবার এখান থেকে লম্ব আঁকো, সো লম্বটা কোন দিকে যায়, সেন্টার থেকে বের হয় অথবা জেড অক্ষ থেকে বের হয়। এবার এই সিলিন্ডার, আমি একটু আগেই বলেছি সিলিন্ডারকে লম্ব বরাবর কাটতে হবে, সো এটা কি কাটা অংশটা না যেটা লম্ব বরাবর কাটা হয়েছে। সো তুমি লম্ব বরাবর কাটলে যে সারফেসটা বের হবে সেই সারফেসটা হচ্ছে এফআই। এবার ঠিক আছে, বুঝতে পেরেছো? দ্যাট ইজ সিলিন্ডার। কিন্তু জাস্ট একটা জিনিস খেয়াল রেখো, এই সিলিন্ডারটাকে তুমি যদি এই বরাবর কাটো তাহলে কিন্তু যেই সারফেসটা বের হয় এটা এজেডই থাকে, ঠিক কিনা? তুমি এই বরাবর যদি নাও তাহলে এজেড হবে, তুমি যদি তাকে এই বরাবর কেটে ফেলো তাহলে কিন্তু এজেডই হবে, কারণ ওই সারফেসের উপর লম্ব আঁকলে লম্ব উপরের দিকেই যায়। এফআই পাওয়ার জন্য তোমাকে এই বরাবর কাটতে হবে একদম সোজা, তাহলে তুমি এফআই পাবে। তো এফআইটা আমাদের মানে আমরা যখন প্রবলেমে যাব, প্রবলেমে লাগবে কম, যদিও আমাদের মাল্টিপল চয়েসে অনেক লাগবে, বাট প্রবলেমের মধ্যে খুব বেশি লাগবে না। সো এফআইটা এভাবে করে আপাতত মাথায় রাখো, যখন সিচুয়েশন আসবে তখন তোমরা হয়তো আরো ভালো বুঝতে পারবে। এবার চলে আসো, লেটস টক অ্যাবাউট দিস থ্রি প্রপার্টিজ ইন স্ফেরিক্যাল সিস্টেম। সো স্ফেরিক্যাল সিস্টেমে আমরা যখন কোনো কিছুকে প্রকাশ করি তখন আর থাকে, দেন ফাই থাকে, দেন থেটা থাকে। তাহলে এবার আসো, ফার্স্ট লেটস টক অ্যাবাউট লেন্থ ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো এখানে তোমাদেরকে জাস্ট ওই মিনিং গুলো আরেকবার মনে করাই দেই। আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য আর মানে কি বলো, আর মানে কি? Distance of the point from origin. ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম অরিজিন, ভেরি গুড। সো আর মানে হচ্ছে কোনো কিছু কি, দ্যাট ইজ তার ডিরেকশন। তুমি কিভাবে করে খেয়াল করবা কোনো কিছু কি সেন্টার থেকে বের হয় না সেন্টারে ঢুকে, এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করবা। সো যখন তোমার আর এর আইডেন্টিফিকেশন দরকার হবে, দেন আর মানে হচ্ছে কোনো কিছু কি সেন্টার থেকে ঢুকে না বের হয়। সো আমি এর সেন্টারটা তো দেখতে পাচ্ছি না, সো কোনো কিছু যদি সেন্টার থেকে ঢুকে বা বের হয় এরকম হয় তাহলে তখন তুমি তাকে আর দিয়ে আইডেন্টিফাই করবা। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ফাই। ফাই ঠিক আগের মতোই। ফাই মানে কি ছিল, কোনো কিছু কি ঘোরে কিনা। সো কোনো কিছু যদি এই বরাবর বা এই বরাবর থাকে তখন তাকে আমরা ফাই দিয়ে এক্সপ্রেস করব, দ্যাট ইজ ফাইটা হুবহু আগের মতো, জাস্ট এইটাকে আমি যদি কেটে ফেলি তাহলে যে গোল জায়গাটা হবে সেটা ফাই। এবার চলে আসো, হোয়াট অ্যাবাউট থেটা। থেটাটা একটু ডিফিকাল্ট বাট আমাদের লাগে কম, শুধু শুনে রাখো। থেটাটা হচ্ছে যদি তুমি এই জাস্ট খেয়াল করো, একটা বল তোমাকে যদি দেয়া হয়, আমার কাছে বল নাই রাইট নাও, থাকলে দেখাইতাম। একটা বল তুমি তাকে এভাবে করে কাটতে পারো, এভাবে করে কাটলে তুমি যে সারফেসটা পাও বা যে লাইনটা পাও সেটা হচ্ছে থেটা ফাই লাইন। আর এই বলটাকে তুমি এভাবে করে কাটতে পারো না, লম্ব বরাবর। তো তুমি যখন লম্ব বরাবর কাটো এই জায়গায় একটা ডিরেকশন হয় না, এটাকে বলা হয় থেটা। দ্যাট ইজ এখানেও তুমি একটা সার্কেল পাও, বাট এই সার্কেলটা ফাই সার্কেল না, ফাই সার্কেল হচ্ছে এইটা, থেটা সার্কেল হচ্ছে এইটা। সো জিনিসটা খুব বেশি ইজি না, আই নো। সো জাস্ট আবার বলি, জাস্ট আরেকবার রিপিট করি, জাস্ট মনে রাখার চেষ্টা করো। সেটা হচ্ছে যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কোনো কিছু সেন্টার থেকে যদি বের হয় অথবা ঢোকে তাহলে দ্য ডিরেকশন উইল বি আর। এবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য কোনো কিছু যদি হরাইজন্টালি ঘোরে দ্য ডিরেকশন উইল বি ফাই। এখন সেটা যাই হোক না কেন, ইফ সামথিং রোটেটস হরাইজন্টালি দ্য ডিরেকশন উইল বি ফাই। কোনো কিছু যদি ভার্টিক্যালি ঘোরে দ্য ডিরেকশন উইল বি থেটা, দ্যাট ইজ তাকে ভার্টিক্যালি ঘুরতে হবে। আমি যে লাইনটা পাবো সেটা দেখে মনে হবে যে লাইনটা ভার্টিক্যালি ঘুরছে, এরকম কেসে দ্যাট উইল বি ডিরেক্টেড উইথ থেটা। তো এখানে আমাদের আর আর ফাইটাই সবচেয়ে বেশি লাগে, থেটাটা একটু কম লাগে। সো থেটাটা যদি স্টিল বুঝতে প্রবলেম থাকে জাস্ট পজ রাখো, আমরা কাজ করতে করতে ইভেন্চুয়ালি তুমি বুঝে যাবা। তাহলে এবার চলে আসো, এই ক্ষেত্রে কি স্যার আমরা কাটলে থিটাটা পাবো, তাছাড়া পাবো না? আর স্ফেরিক্যালের জন্য আমি একটু পরেই বলবো, স্ফেরিক্যালের জন্য তোমার না কাটা পর্যন্ত তুমি ফাই থেটার কোনোটাই পাবা না। স্ফেরিক্যালে জাস্ট আমরা সারফেস একটু পরে আসছি, সো সারফেস একটু পরে আসছি, তুমি আপাতত একটু হোল্ড করো, আমি তারপরে আসছি। সো প্রথমে আমরা লেন্থ নিয়ে কথা বলি। সো আমরা যদি লেন্থ নিয়ে কথা বলি তাহলে আমাদের লেন্থ প্রথম, অ্যাজ ফর এক্সাম্পল
আমি তোমাকে বললাম যে আমার কাছে শুধুমাত্র এই তরমুজের মধ্যে শুধুমাত্র এইখানে চার্জ আছে, কেমনে আছে জানি না, শুধুমাত্র এইখানটায় আছে, আর কোথাও নাই, আর কোথাও চার্জ নাই। তাহলে প্রথমে আমি দেখলাম চার্জটা লাইনের উপরে আছে, সো আমাকে লাইন আইডেন্টিফাই করতে হবে। তাহলে লাইন আইডেন্টিফাই করব। তাহলে এবার লাইনের ডিরেকশন বলো কোন দিকে, আগে বাংলায় বলো ডিরেকশন কোন দিকে। স্যার যেহেতু বাহিরের দিকে বাইরের আছে তাই এআর হবে। অরিজিন থেকে বাইরের দিকে। অরিজিন থেকে বাহিরের দিকে। সো জাস্ট আইডেন্টিফিকেশনের ওয়ে গুলো দেখো। তাহলে অরিজিন থেকে বাহিরের দিকে, তাহলে অরিজিন থেকে বাহিরের দিকে মানে এ আর। তাহলে যদি এ আর হয় তাহলে এবার এ আর এর মান দরকার হবে, মানের জন্য তো কিছু না, শীটে চলে যাও। তাহলে আমরা এবার কোথায় আছি, এবার আমরা লেন্থে আছি নাম্বার 1, কোথায় আছি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আছি, কারণ আমার অবজেক্ট দেখতে গোল বলের মতো। কোন ডিরেকশনে আছি, এ আর এ আছি, এ আর বরাবর মান কত ডিআর। সো তোমাকে এটা মুখস্থ করতে হবে না, তুমি শুধুমাত্র দেখে দেখে বলবা যে যেখানে চার্জ আছে তাকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি সেই ডাইমেনশনকে তাহলে এরকম হয়। সো দিস ইজ নাম্বার 1। নেক্সট চলে আসো, আমি বললাম যে এবার জাস্ট একটু খেয়াল করবা, এবার আমার কাছে যেই চার্জ আছে সেই চার্জটা এইখানে আছে। সরি, দ্যাট ইজ আমার চার্জটা এভাবে করে আছে। তাহলে এবার দেখো, সো আমার চার্জটা লাইন বরাবর আছে, তাহলে আমার চার্জটা লাইন বরাবর আছে, বাট লাইনটা বলো তো কোন দিকে গেছে, ঘুরছে না? ফাই। হ্যাঁ, হরাইজন্টালি ঘুরছে। সো যখন যেহেতু হরাইজন্টালি ঘুরছে তাহলে এর ডিরেকশন হচ্ছে ফাই। এবার তার মানটা দরকার হবে, মানের জন্য চলে যাও আমাদের শীটে। সো এবার চলে আসো আমাদের ডিএল, আমি ফাই নিয়ে কাজ করছি, তাহলে ফাই এর যা মান সেই মান হচ্ছে আর সাইন থেটা ডি ফাই। বিশ্রী মান, তাতে কি যায় আসে, জাস্ট তুমি দেখে দেখে লিখবা আর সাইন থেটা, আর সাইন থেটা ডি ফাই। তোমরা কি এটা বুঝতে পেরেছো? এবার চলে আসো নেক্সট থার্ড সিচুয়েশন কেমন, যে সাপোজ আমি বললাম যে আমার কাছে এবার চার্জ আছে এই বরাবর, যে এই তরমুজের মধ্যে আমি চার্জ দিয়েছি এই বরাবর। তাহলে দেখো তো অবস্থাটা কেমন, আমাদের চার্জটা এবারও কিন্তু ঘুরছে, বাট চার্জটা ঘুরছে কোন দিক দিয়ে, উপর থেকে নিচে, theta দিকে। That is, this is also a circle, but this is a vertical circle, not horizontal circle. So যখন কোনো কিছু vertical circle এ থাকবে এবং তাকে আমি cylindrical spherical coordinate এ প্রকাশ করব, তখন আমাদের এর ডিরেকশন হবে a theta, আর a theta এর মান শীট থেকে চলে আসবে। সো এটা আমি আর ইচ্ছে করে লিখলাম না, যাতে তোমাদের মাথায় থাকে যেটা তুমি শীট থেকে নিয়ে আসবা। এই সো দিস আর দ্য 3 লেন্থস ফর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। আমাদের সবচেয়ে বেশি লাগে বেসিক্যালি এটা, বাট নট নানদালেস আমাদের তিনটাই জানার দরকার হবে। তাহলে আমি আরেকবার রিপিট করি যে কোনো কিছু যদি সেন্টার থেকে বের হয় বা সেন্টারে ঢুকে তাহলে যে লাইনটা পাওয়া যায় দ্যাট ইজ এয়ার লাইন। কোনো কিছু যদি হরাইজন্টালি থাকে, হরাইজন্টালি রোটেটিং কোনো একটা লাইন থাকে, দ্যাট ইজ লাইনটা দেখলে একটা হরাইজন্টাল সার্কেল মনে হয়, দ্যাট উইল বি ফাই লাইন। আর কোনো কিছু যদি ভার্টিক্যাল সার্কেল থাকে দ্যাট উইল বি থেটা লাইন। এই এবার চলে আসো, লেটস টক অ্যাবাউট সারফেস, and now the situation becomes a little bit complicated। সেটা হলো, মনে করো আমার কাছে এই তরমুজটাকে কাটা হয় নাই, এই তরমুজটাকে আমি কাটি নাই, এই অবস্থায় একটা স্ফেরিক্যাল সিস্টেমের শুধুমাত্র একটা সারফেস থাকে, আর কোনোই সারফেস থাকে না। দ্যাট মিন্স জাস্ট মনে করো এই তরমুজের উপরে চার্জ এই জায়গাটায় আছে, যে কোনো জায়গায় তরমুজের উপরে আমি চার্জ দেওয়ার কারণে দেখা গেল যে চার্জটা তরমুজের গা বরাবর আছে। সাপোজ ধরে নাও তরমুজটা কাটা না, এই জায়গাটায় চার্জ আছে। তাহলে যদি এই জায়গাটায় চার্জ থাকে তাহলে প্রথমে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে তরমুজের গায়ে চার্জ আছে, তার মানে সারফেসে চার্জ আছে। তাহলে আমাকে সেই সারফেসটাকে আইডেন্টিফাই করতে হবে। সো যে কোনো সারফেসকে আইডেন্টিফাই করে কিভাবে করে, ওই সারফেসের উপরে লম্ব আঁকতে হয়। তাহলে তুমি যে কোনো জায়গায় এই সারফেসের উপরে লম্ব আঁকো,
তোমরা অবশ্যই এই জিনিসটা জানো, যে কোনো গোলকের উপরে লম্ব আঁকলে সেই লম্বটাকে পিছনের দিকে, আমার লম্বটাকে ভালো হয় নাই, যে কোনো গোলকের ওপরে লম্ব আঁকলে সেই লম্বটাকে পিছনের দিকে বাড়াই দিলে ওটা সেন্টারে গিয়ে মেলে, জানো কিনা? যে কোনো বলের ওপরে তুমি যে কোনো জায়গায় একটা লম্ব আঁকো একটা বলের মধ্যে, আমার হাতের কাছে বল থাকলে ভালো হইতো, পরের দিন বল নিয়ে বসবো। সো আমার যদি একটা বল, সেই বলের যে কোনো জায়গায় একটা লম্ব আঁকো, সেই লম্বগুলোকে পিছনের দিকে বাড়িয়ে দিলে সেন্টারে গিয়ে মিলে। তাহলে এখানে সারফেস তুমি যে কোনো জায়গা থেকেই কনসিডার করো না কেন, এর ডিরেকশন কেমন, সেন্টার থেকে বের হচ্ছে না, তাহলে এর ডিরেকশন হচ্ছে এ আর। তার মানে যেটা হলো যে আমাদের একটা স্ফেরিক্যাল সিস্টেমের এই যে সারফেসটা আমরা দেখি বাইরে থেকে, দ্যাট সারফেস ইজ বেসিক্যালি দ্য এ আর সারফেস। এটা কি তোমরা সবাই বুঝতে পারছো না আমি আরেকবার বলবো? বোঝা গেছে যে একটা স্ফেরিক্যাল সিস্টেমের এই যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি, দিস সারফেস ইজ বেসিক্যালি এ আর সারফেস। তার কারণ তুমি যে কোনো জায়গা থেকে এর উপরে লম্ব আঁকো, সেই লম্বটা সবগুলো সেন্টারে গিয়ে মিলে। তার মানে কি, লম্বটা সেন্টার থেকে বের হচ্ছে। সো স্ফেরিক্যাল সিস্টেমের যখন কোনো ডিরেকশন সেন্টার থেকে বের হয়, সেই ডিরেকশনটা হচ্ছে এ আর ডিরেকশন। এবার তার মান দরকার হবে, মান অবশ্যই খুবই বিশ্রী হবে। সো বিশ্রী মানটা দেখে আসি। সো উই আর টকিং অ্যাবাউট এ আর, আমরা সারফেসে আছি, উই আর টকিং অ্যাবাউট স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের এ আর সারফেস। সো এ আর সারফেসের মান হচ্ছে আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই। সো এই যে সারফেসটা নিয়ে আমি কাজ করছি, তাহলে আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই হোক বিশ্রী মান, মানে তো কিছু যায় আসে না, মান তো তুমি দেখে দেখে বসাবা। So this is the main surface of spherical system. যে আমার কাছে যদি একটা আনকাট স্ফিয়ার থাকে, যে স্ফিয়ারটাকে কাটা হয়নি, এরকম একটা সলিড স্ফিয়ার থাকে, তাহলে তার একটা সারফেসই তুমি শুধুমাত্র দেখতে পাও, আর কোনো সারফেস তুমি দেখতে পাও না। এবার যদি এই স্ফিয়ার থেকে ফাই সারফেস বের করতে চাও, তাহলে এই বলটাকে এই বরাবর কেটে দিতে হবে। দ্যাট ইজ, এই সারফেসটা থেকে আমি যদি বাকিগুলো পেতে চাই, তাহলে একবার এই বরাবর কাটতে হবে, একবার এই বরাবর কাটতে হবে। তাহলে বাকি সারফেস গুলো যদি আমি পেতে চাই, তাহলে তরমুজটাকে ওভাবে রাখা যাবে না, তাকে কেটে ফেলতে হবে, একটা কাট এই বরাবর আরেকটা এই বরাবর। তাহলে খেয়াল করো, আমাদের এইখানে একটা সারফেস ক্রিয়েট হয়ে গেছে। যখন আমি কাটলাম তাকে, যখন আমি হরাইজন্টালি কাটলাম, তখন এরকম একটা সারফেস ক্রিয়েট হয়ে গেছে। সাপোজ এবার এই সারফেসের উপরে চার্জ আছে। এবার এই সারফেসটাকে যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে এই সারফেসের উপরে আমাকে একটা লম্ব আঁকতে হবে। তার মানে এভাবে কেটেছি, বাট এই সারফেসটা কি ফাই সারফেস না, কারণ তোমাকে তো এটার উপরে লম্ব আঁকতে হবে। সো এটার উপরে লম্ব আঁকলে কিন্তু লম্ব উপরের দিকে চলে যাবে, তাহলে উপরে বা নিচে যাবে। সো এখানে উপর বা নিচ মানে কি, জিনিসটা আসলে এভাবে করে ঘুরছে। তাহলে এভাবে করে যদি ঘোরে, তাহলে এখান থেকে যে সারফেসটা পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি থেটা সারফেস। এটা কি তোমরা বুঝতে পারছো না আমি আরেকবার বলবো? এটা কি বোঝা গেছে? স্যার আরেকবার বলি। কি বললাম, আগেরটা থেকে আসো। মনে করো যে আমরা এই যে তরমুজটা আমার কাছে ছিল, সেই তরমুজটাকে আমি এই বরাবর কেটে দিব, এই বরাবর কাটবো। তাহলে এই বরাবর কাটলে জিনিসটা কেমন হলো, এরকম একটা ফ্ল্যাট সারফেস হলো। তাহলে এবার এই সারফেসটা ডিরেকশন আমি জানতে চাই, বা এই সারফেসটা কোনটা। এই লাইনটা ফাই লাইন, কোনো সমস্যা নাই, বাট ফাই লাইন মানে কি ফাই সারফেস না, কারণ সারফেসের ডিরেকশন তো আসে এর উপরে লম্ব। তাহলে তুমি যে সারফেসটা পেয়েছো, তরমুজের যে মাথাটা পেলা, পাশে গিয়ে তরমুজ তো প্রথমে এমনি করেই কাটো। তো এই যে সারফেসটা তুমি দেখতে পাও, সেই সারফেসের উপরে যদি লম্ব আঁকো, সেই লম্বটা কিন্তু উপরের দিকে পয়েন্ট করে, কথা ঠিক কিনা? সো এই যে উপরের দিকে পয়েন্ট করে, আমাদের ই সিস্টেমে, স্ফেরিক্যাল সিস্টেমে উপর নিচের দিকে যায় কিন্তু থেটা। তোমরা যদি এর আগের দিনে খেয়াল করে থাকো যে কোনো কিছু উপরের দিকে যাবে না বা নিচের দিকে যাবে, সেটা কিন্তু আমরা থেটার পজিশন দিয়ে ঠিক করেছি, থেটা পজিটিভ না নেগেটিভ। তাহলে আমাদের থেটা বোঝায় হচ্ছে উপর বা নিচ, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। তাহলে এবার এটা মুছে দেই, কারণ পরে তোমাদের জন্য কনফিউশন হয়ে যাবে। তাহলে এবার চলে আসো, আমাদের এই যে সারফেসটা ছিল, এটা তো এভাবে করে কাটার কারণে পাওয়া গেছে হরাইজন্টাল কাট। সো এই যে হরাইজন্টাল কাটটা দিলাম, সেই হরাইজন্টাল কাটের যে ডিরেকশন কিন্তু ডাউনওয়ার্ড।
সো ডাউনওয়ার্ড মানে এখানে থেটা, কারণ এখানে তো জেড নাই, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে জেড নাই, জেড এর কাজ করে থেটা দিয়ে। সিমিলারলি তাহলে মানটা আমি আর দেখাচ্ছি না, মানটা শীট থেকে চলে আসবে। এবার চলে আসো, এই যে কাটটা হলো এটা কিন্তু ভার্টিক্যাল কাট, দ্যাট ইজ এই যে অংশটা তুমি পেয়েছো, কি হলো এখানে, সো এবার আসো এখানে যে অংশটা তুমি পেয়েছো, সাপোজ এই অংশটা নিয়ে যদি আমি কথা বলি, এটা পেয়েছো কিন্তু এভাবে করে কাটার কারণে। বলতে পারো স্যার কোণা করে কাটছি, কোণা করে চিন্তা করো না, সোজাই চিন্তা করো, কোণা তোমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি যে সারফেসটা পাবা, সেই সারফেসের উপরে যদি লম্ব আঁকো তাহলে দেখবা লম্বটা এভাবে করে যায়, তাহলে দিস ইজ ফাই সারফেস। সো এই দুইটা সারফেস বোঝাটা খুব সহজ না, সো আপাতত স্টার্ট করো, ধীরে ধীরে যখন কাজ করতে থাকবা বা প্রবলেম আসতে থাকবে তখন ক্লিয়ার হবে। সো এখানে জাস্ট থাম্ব, আমি কোশ্চেন একটু পরে আসছে, থাম্ব রুল দিয়ে এভাবে করে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে একটা স্ফিয়ারকে যদি এভাবে করে কাটি তাহলে থেটা সারফেস পাওয়া যায়, কিন্তু ফাই লাইন পাওয়া যায়, ফাই লাইন বা থেটা সারফেস। আর এভাবে করে যদি কাটি তাহলে থেটা লাইন পাওয়া যায়, বাট সারফেস পাওয়া যায় ফাই সারফেস। এই এবার আমি কিছু কোয়েশ্চেন নিই, তারপরে আমরা চলে যাব রোল 39 কোয়েশ্চেন। স্যার আমরা তো জানি হচ্ছে কোনো কিছু হরাইজন্টালি কাট করলে আমরা ফাই পাবো, তো এই ক্ষেত্রে কি আগে আমরা হরাইজন্টালি কাট করে দেন হচ্ছে আমরা ভার্টিক্যালি কাট করেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা থিটাটা পেয়েছি? না না, নট নেসেসারি ওভাবে, জাস্ট এটা তোমাকে যে লাইনের সারফেসের ব্যাপারটা কনফিউজিং, সেটা হচ্ছে তুমি যদি তাকে হরাইজন্টালি কাট করো তাহলে তুমি থেটা ফাই লাইন পাও, বাট ফাই লাইন মানে ফাই সারফেস না, ফাই লাইন মানে থেটা সারফেস, কারণ ওই সারফেসের উপরে লম্ব আঁকলে সারফেসটা পাওয়া যায়। সো তুমি যখন ফাই লাইন পাচ্ছ, তুমি তো তার আশপাশটা হচ্ছে লাইন, বাট ওই লাইনটা যেই সারফেসটাকে আটকাচ্ছে দ্যাট ইজ নট ফাই সারফেস, ওটা হচ্ছে থেটা সারফেস। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, যদি তুমি এভাবে করে একটা তরমুজকে কেটে ফেলো, যে তুমি এভাবে করে কাটলা, তুমি যে লাইনটা পাচ্ছ সেই লাইনটা থেটা লাইন, কোনো সমস্যা নাই, বাট এই থেটা লাইনটা যেই সারফেসটাকে আবদ্ধ করছে দ্যাট ইজ নট থেটা সারফেস, দ্যাট ইজ ফাই সারফেস, কারণ সেটা ডিরেক্ট করে এমনি করে। ঠিক আছে? জি স্যার। অলরাইট, সো এখানে অ্যাকচুয়ালি আমরা কাজ স্টার্ট না করলে এই কথাগুলো বলে আসলে খুব বেশি লাভ হবে না, সো আমরা কাজে চলে যাই। সো দিস আর অল অ্যাবাউট সারফেস এন্ড লাইন। তোমাদের এই শীট থেকে ডিরেক্ট যেই জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে তোমাদের জাস্ট মাল্টিপল চয়েসের মধ্যে কিছু জিনিস আইডেন্টিফাই করতে বলা হবে, যে কোথাও চার্জ দেয়া থাকবে, কোথাও কারেন্ট দেয়া থাকবে। সো তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে ওয়েদার ইউ আর ওয়ার্কিং উইথ লাইন অর সারফেস, তারপরে কোন কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট বলে দেয়া থাকবে না, কোঅর্ডিনেট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কেমনে আইডেন্টিফাই করবা? তিনটা জিনিস দেখে, জিনিসটা দেখতে কি বক্সের মতো, জিনিসটা দেখতে কি একটা সিলিন্ডারের মতো, একটা চোঙের মতো, না জিনিসটা দেখতে একটা বলের মতো, সেটার উপরে বেস করে তুমি আগে কোঅর্ডিনেট সিলেক্ট করবা, তারপরে দেখবা চার্জটা কিভাবে আছে, তারপরে তুমি ওইটার প্রপার্টিটাকে আইডেন্টিফাই করবা। সো এবার আমরা চলে আসি আমাদের আসল টপিক, যেটা করার জন্য আমরা এত কিছু পড়ছি। সো আমরা আমাদের আসল টপিকে আজকে চলে আসি, যে আমরা 2 ক্লাস থেকে আসলে সাপ্লিমেন্টারি পড়ছি। সো নাও উই ওয়ান্ট টু টক অ্যাবাউট ডিস্ট্রিবিউটেড চার্জ সিস্টেম। সো লেটস স্টার্ট। সো ফার আমরা যেটা পড়েছি, আমাদের যদি পরের জায়গায় আমরা ব্যাক করি, আমাদের লাস্ট পর্যন্ত যখন আমরা সাপ্লিমেন্টারি পড়ছিলাম না, আমাদের সিচুয়েশন ছিল যে আমার কাছে এখানে একটা কিউ চার্জ আছে, সেই কিউ চার্জের জন্য, সাপোজ কিউ না বলে কিউ1 বলি, কিউ1 একটা চার্জ আছে, সেই কিউ1 চার্জের জন্য এখানে পি একটা পয়েন্ট আছে, তাহলে এই পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়, যদি আমরা কিউ1 চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে ফ্রম কুলম্বস ল we can find that the electric field for this charge will be 1 divided by 4 pi epsilon r epsilon naught, then q1 divided by r1p vector cube, that is the magnitude of r1p, and r1p vector. So this is the electric field for this single charge. So now the question is, বা এখান থেকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মান জানতে চাই, জাস্ট এটা শেষ করে নিই পুরোটা। সো এখান থেকে যদি ইলেকট্রিক ফিল্ডের মান জানতে চাই, দ্যাট শুড বি 1 divided by
4 pi epsilon r epsilon naught q1 divided by r1p cube, ঠিক কি না? মান ঠিক আছে না? না স্যার আর স্কোয়ার হবে তাহলে কি হবে? স্কোয়ার হবে আর স্কোয়ার হবে। এটা যেন কখনোই ভুল না হয় যে আমাদের কিউবটা আসে ডিরেকশনের জন্য, আমাদের কিউব মানে গিয়ে কিউবটা থাকে না, এটা স্কোয়ার হয়ে যায়। সো ডোন্ট এভার ফরগেট দ্যাট। অলরাইট, তাহলে এবার চলে আসো যে এই যে আমরা সিচুয়েশনটা দেখলাম, যেমন আমরা এটাকে একটু কমপ্লিকেটেড করার জন্য যেটা করি যে এখানে আরো কিছু চার্জ বসাই দেই। সাপোজ এখানে একটা Q2 চার্জ আছে, তার জন্য P পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, সো সবগুলো ইন্ডিভিজুয়ালি বের করে যোগ করতে হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, বা সিচুয়েশনটা হলো এই যে আমরা জিনিসটা পড়ে আসলাম, হাউ মাচ প্র্যাকটিক্যাল ইজ দিস? দ্যাট ইজ প্র্যাকটিক্যালি আমি যে সিচুয়েশন গুলো পাই সেখানে কি আসলে এভাবে করে চার্জ পাওয়া সম্ভব কিনা? দ্যাট ইজ আমি তোমাকে বললাম যে আমার কাছে একটা চার্জড অবজেক্ট আছে যার মধ্যে দুইটা চার্জ আছে, এটা কি আসলে সম্ভব? দ্য আনসার ইজ নো। চার্জ ওভাবে করে তো থাকে না, তুমি একটা একটা করে কাউন্ট করতে পারবা না। তুমি একটা সিস্টেমে তোমাকে বলা হলো যে ওই সিস্টেমে চার্জ আছে, তুমি ওখানে গোনো কয়টা চার্জ আছে। ইজ ইট এভার পসিবল যে তুমি কলম দিয়ে, সাপোজ আমি বললাম যে এই অবজেক্টটার উপরে চার্জ আছে, এখানে কয়টা চার্জ আছে তুমি এমনি এমনি করে গুনতে পারবা কয়টা চার্জ আছে? সো আমরা সোফার যেই আইডিয়াটা পড়ে এসেছি, দ্যাট আইডিয়া ওয়াজ ভেরি মাচ সিম্পল আইডিয়া which is called point charge idea. দ্যাট ইজ আমি এখানে চিন্তা করব যে আমার কাছে ডিসক্রিট চার্জ থাকবে, বাট দিস ইজ নট প্র্যাকটিক্যাল। চার্জ এভাবে করে একটা একটা করে কনসিডার করা সম্ভব না, এভাবে করে একটা চার্জ তুমি কোথাও পাবাও না হিসাব করার জন্য। বাট আমরা কেন এভাবে করে শুরু করি? কারণ the system remains very simple, আমাদের জন্য ক্যালকুলেশন করতে সুবিধা হয়, এই কারণে আমরা জিনিসটা শুরু করি সেভাবে করে। বাট প্র্যাকটিক্যাল সিস্টেম কেমন? প্র্যাকটিক্যাল সিস্টেমে যখন আমি কোনো একটা অবজেক্টের উপরে চার্জ দেই, সেই চার্জটা চারিদিকে ছড়ায় যায়। দ্যাট ইজ চার্জটা চারিদিকে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় এবং ওই জায়গাটা থেকে আমার পক্ষে একটা একটা করে চার্জ আইডেন্টিফাই করতে পারা সম্ভব না। So now we want to talk about that practical situation. কারণ আমরা এর আগে যে সিচুয়েশন গুলো নিয়ে কাজ করেছি, যে আমার কাছে একটা চার্জ আছে, আমার কাছে 5টা চার্জ আছে, এই কনসেপ্টটা প্র্যাকটিক্যাল না। এভাবে করে ডিসক্রিট ভাবে কোথাও কোনো চার্জ থাকে না। রাদার চার্জ কিভাবে করে থাকে? যখন তুমি কোনো একটা অবজেক্টের উপরে চার্জ দাও, সাপোজ আমি এইটুকু জায়গায় চার্জ দিলাম, বাট চার্জ কি এখানে থাকবে? নো, চার্জটা সুন্দর মতো চারিদিকে ছড়াই যাবে। কেন ছড়াই যাবে? তার কারণ একটা চার্জ আরেকটা চার্জকে বিকর্ষণ করে, সেই বিকর্ষণ ওয়াইজ সেই বিকর্ষণের কারণে তারা একজন আরেকজনের থেকে সর্বোচ্চ দূরে যেতে থাকবে, এবং যখন সর্বোচ্চ দূরে যেতে চাইবে তখন তারা এই সারফেসটার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী ছড়াই যাবে। তাহলে হোয়াট এভার ইট ইজ, যদি এত কথা বুঝতে বলো স্যার এত কথা বলেন, এত কথা বুঝি না, সোজা কথা মনে রাখো, আমাদের প্র্যাকটিক্যাল সিস্টেমে ডিসক্রিট চার্জ থাকে না, কোথাও পয়েন্ট চার্জ পাওয়া সম্ভব না। রাদার the situation what we get in practical situation is continuous charge, একটা অবজেক্টের উপরে চার্জ ছড়িয়ে থাকে। now the question is চার্জ কি কি ভাবে ছড়াতে পারে? now here we have started our newer topic, and that topic is continuous charge system or continuous distribution of charges, which will be 4.3 of your reference. তাহলে এবার চার্জ কি কি ভাবে থাকতে পারে, কি কি ওয়েতে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে? একটা হলো, এটা খুবই কমন একটা এক্সাম্পল, দ্যাট ইজ আমি যদি আমার এই কলমটাকে চুলের মধ্যে ঘষি, শীতকালে ভালো হয়, আমার চুলটা চার্জ হয়ে যায়, এটা তো তুমি মানো যে এই কলমটাকে চুলের সাথে ঘষলে আমার এই চুল প্রতিটা হেয়ার স্ট্র্যান্ড একটা করে চার্জড অবজেক্ট হয়ে যাবে। তাহলে এইটা যদি সেই হেয়ার স্ট্র্যান্ডটা হয়, সেই হেয়ার স্ট্র্যান্ডের উপরে চার্জ কোন জায়গায় থাকবে? হেয়ারের কি আছে? কিছুই তো নাই, শুধু গা আছে। তাহলে এর উপরে চার্জ যখন থাকবে, চার্জ শুধুমাত্র হেয়ারের গায়ের উপরে থাকবে। তাহলে দিস ইজ কল্ড লাইন ডিস্ট্রিবিউশন। তাহলে এক নাম্বার যেই ওয়েতে একটা চার্জ ডিস্ট্রিবিউটেড থাকতে পারে, দ্যাট ইজ কল্ড লাইন ডিস্ট্রিবিউশন, যার খুব ভালো বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো আমাদের চুলের মধ্যে যখন কোন একটা চার্জ চলে আসে।
এরকম থিন একটা অবজেক্ট যার কোনো থিকনেস নাই, অলমোস্ট কোনো থিকনেস নাই, এরকম একটা অবজেক্টের মধ্যে যখন চার্জ দেই সেই চার্জটা, এটা যদিও চুলের মতো থিক না কারণ এর এই জায়গাটা আছে, সো আমরা ধরে নেই এটা একটা চুলের মতো, সো এই জায়গায় যখন আমি চার্জ দিব চার্জ শুধুমাত্র একটা লাইন বরাবর ডিস্ট্রিবিউটেড হবে, দ্যাট ইজ কল্ড লাইন ডিস্ট্রিবিউশন। বাট এখানে একটা কথা একটু খেয়াল রাখবা, লাইন ডিস্ট্রিবিউশন এগেইন ইজ আ ভেরি সিম্পলিস্টিক ভিউ। লাইন ডিস্ট্রিবিউশন প্র্যাকটিক্যালি কোথাও পাওয়া যায় না, কারণ তোমার চুল তুমি যতই থিন বলো এর কিন্তু একটা থিকনেস থাকে, তুমি মাইক্রোস্কোপের নিচে নিলে থিকনেস দেখতে পাবা, সো ওই জায়গাতেও চার্জ থাকে, সো আসলে চার্জটা সব জায়গাতেই আছে। বাট আমরা ফর এ ভেরি সিম্পলিস্টিক সিচুয়েশন আমরা চিন্তা করতে পারি যে এর থিকনেসটা নেগলিজেবল, সো নেগলিজেবল থিকনেসের কোনো অবজেক্টের মধ্যে যখন আমি চার্জ দেই তখন চার্জটা শুধুমাত্র তার লেন্থ বরাবর ডিস্ট্রিবিউটেড হয় এবং দ্যাট ইজ কল্ড লাইন ডিস্ট্রিবিউশন। এবার চলে আসো, এবার তোমাদেরকে দুইটা বোনাস কোয়েশ্চেন করা হবে, সবাই ইয়েতে চলে যাও। প্রথম বোনাস কোয়েশ্চেন করব, দুইটা করব এখন কোয়েশ্চেন, একটা একটা করে আসবে, সো সবাই প্রাইভেট চ্যাটে চলে যাও, সবাই প্রাইভেট চ্যাটে চলে যাও। I will ask a question. সবাই প্রাইভেট চ্যাটে চলে যাও। অলরাইট, কোয়েশ্চেনটা ভালো করে শুনবা। আমার কাছে একটা সলিড মেটাল বল আছে, সলিড মেটাল বল, দ্যাট ইজ আমার কাছে লোহার একটা বল আছে। এই বলের মধ্যে যদি আমি চার্জ দেই তাহলে চার্জটা এই বলের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়, সারফেসে না ভলিউমে? কোয়েশ্চেনটা আমি আবার বলছি, আমার কাছে একটা সলিড মেটাল বল আছে, সেই সলিড মেটাল বলের মধ্যে যদি আমি চার্জ দেই তাহলে চার্জটা কি শুধু গায়ের উপরে থাকবে না গায়েও থাকবে ভিতরেও ঢুকে যাবে? দ্যাট ইজ তুমি আনসার দিবা সারফেস না ভলিউম। চার্জটা কোথায় থাকবে, সারফেসে থাকবে না ভলিউমে থাকবে? আমার কাছে একটা সলিড মেটাল বল আছে, এই বলে যদি আমি চার্জ দেই চার্জটা কোথায় থাকবে, বলের সারফেসে না বলের ভলিউমে? ইওর টাইম স্টার্টস নাও। All right, last 5 seconds. 5, 4, 3, 2, 1, and we are done. Okay, শেষ। Okay, answer দাও, সলিড মেটাল বল এই বলের ভলিউমে, স্যার সারফেসে তো সলিড কিন্তু দ্যাট ইজ ভিতর ফাঁপা না, ভিতরেও মেটালই আছে, বলো সারফেস না ভলিউম? সারফেসে হবে, গায়ের উপরে থাকবে না ভিতরেও ঢুকবে, সলিড মেটাল বল, বলো। স্যার ভলিউম হবে মনে হয়। স্যার ভলিউম হবে। ভলিউম হবে। জি স্যার। ওকে, দ্য আনসার ইজ যখন তুমি একটা সলিড মেটাল, যে কোনো সলিড মেটাল অবজেক্টের উপরে যখন চার্জ দাও চার্জটা এভাবে ডিস্ট্রিবিউটেড হয়, দ্যাট ইজ শুধুমাত্র গায়ের উপরে থাকে। So this is called surface distribution. So this is 2 নাম্বার সিচুয়েশন। কারণ এখন বলতে যাব না, অনেক সময় লাগবে, শুধু জাস্ট জিনিসগুলো আইডেন্টিফাই করে রাখো যে একটা অবজেক্ট যদি সলিড মেটাল অবজেক্ট হয়, সলিড কন্ডাক্টিং অবজেক্ট, মেটাল বলতে আমরা কন্ডাক্টিং বোঝাচ্ছি, যে কারেন্ট ক্যারি করতে পারে, তার ভিতরে কখনো চার্জ ঢুকতে পারে না। আমি যেই চার্জটা বাইরে থেকে দিই সেটা বাইরের গায়েই থেকে যায়, কখনোই ভেতরে ঢুকে না। বলতে পারো যে স্যার মেটাল তো কারেন্ট ক্যারি করতে পারে, মেটাল তার নিজের চার্জের কারণে কারেন্ট ক্যারি করে, বাইরের চার্জের কারণে করে না।
এবং তার ভিতরে চার্জ থাকে বলেই সে বাইরের চার্জটাকে ভিতরে ঢুকতে দেয় না, সে শুধুমাত্র সারফেসের মধ্যে রেখে দেয়। এবার চলে আসো, এবার নেক্সট বোনাস কোয়েশ্চেন, এবার চলে যাও নেক্সট বোনাস কোয়েশ্চেন। আমার কাছে একটা নন কন্ডাক্টিং, দ্যাট ইজ প্লাস্টিক, নন কন্ডাক্টিং বুঝতে প্রবলেম হলে প্লাস্টিক, I have got a non-conducting shell, that is ফাপা। আমার কাছে একটা বল আছে যেটা নন কন্ডাক্টিং, প্লাস্টিকের বল, বাট প্লাস্টিকের বলের ভিতরটা ফাপা। এরকম একটা বলে যদি আমি চার্জ দেই তাহলে চার্জটা কোথায় যাবে, সারফেস না ভলিউম? I repeat the question. I have got a non-conducting ball but that is hollow, that is this is a non-conducting shell, it is not solid. In this situation, if I provide some charges, then where will those charge be distributed? Charge কোথায় distributed হবে, সারফেস না ভলিউমে? আমার কাছে একটা প্লাস্টিকের বল আছে, বলটা ফাঁপা। Your time starts now. Last 5 seconds. 5, 4, 3, 2, 1 and we are done. Okay, done. Our answer আসবে না, 91 এ শেষ। ওকে, সো আনসার দাও। আমার কাছে এবার একটা ফাঁপা প্লাস্টিকের বল আছে, এই বলের উপরে আমি চার্জ দিলাম, চার্জ কোথায় যাবে, সারফেস না ভলিউম? স্যার ভলিউম। ভলিউম, সারফেসই হবে স্যার, সারফেসই হবে। সারফেস হলে কি চার্জ ডিস্ট্রিবিউট হবে? ওকে, এর ডিস্ট্রিবিউশনও সারফেসই হবে, তার কারণ ওর ভিতরে তো কিছুই নাই, ভিতরে যদি কিছু না থাকে চার্জ কই যাবে? সো চার্জ শুধুমাত্র সারফেসের উপরে থাকবে। সো এটা মনে রাখবা যে whether the object is non-conducting or conducting, ইভেন যদি এটা কন্ডাক্টিং শেলও হতো, যে আমি এবার তোমাকে একটা মেটালের বল দিলাম বাট বলটা ফাঁপা, এদের সবার জন্য চার্জ এভাবে শুধুমাত্র সারফেসে গায়ের উপরে ডিস্ট্রিবিউটেড হয়, তাদের কেসে চার্জের ভিতর, দ্যাট ইজ অবজেক্টের ভিতরে কোনো চার্জ যায় না। অন দ্য আদার হ্যান্ড, তোমাকে যদি এবার আমি বলতাম যে আমার কাছে একটা প্লাস্টিকের সলিড অবজেক্ট আছে, I have got a non-conducting কি ব্যাপার, non-conducting solid object, শেল না, ফাঁপা না, এরকম অবজেক্টের উপরে যখন তুমি চার্জ দাও তখন সেই ডিস্ট্রিবিউশনটা ভলিউম ডিস্ট্রিবিউশন হয়। দ্যাট ইজ সে শুধু গায়ের উপরে থাকে না, রাদার সে অবজেক্টের ভিতরেও ঢুকে যায়। দ্যাট মিনস আমাদের এই অবজেক্টটার ভিতরে কেন চার্জ ঢুকেনি, তার কারণ এই অবজেক্টটা মেটাল ছিল, কন্ডাক্টিং ছিল, এই কারণে এই অবজেক্টের ভিতরে চার্জ ঢুকতে পারে নাই, অথবা অবজেক্টটা শেল ছিল। অন দ্য আদার হ্যান্ড, এই অবজেক্টের দেখো ভিতরে চার্জ ঢুকে গেছে, দ্যাট ইজ চার্জটা এবার এই দিকেও ছড়াই গেছে, শুধু গায়ে থাকেনি, ভিতরেও ছড়িয়েছে। সো ভলিউম ডিস্ট্রিবিউশন তখনই হবে যখন অবজেক্ট নন কন্ডাক্টিং সলিড হবে। দ্যাট ইজ এই অবজেক্টটা, এখান থেকে আমি বলতে পারি যে এই অবজেক্টটা হয়তো প্লাস্টিকের অথবা স্টাইরোফোম, দ্যাট ইজ সোলার, যেখানে কারেন্ট ক্যারি করতে পারে না, দ্যাটস ওয়াই এখানে চার্জ ছড়িয়ে গেছে। হোয়াট এভার ইট ইজ, আমাদের এই স্লাইডের আউটকাম হচ্ছে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের তিনটা ভাবে চার্জ ডিস্ট্রিবিউট হতে পারে। একটা হচ্ছে চার্জ লাইন ধরে থাকতে পারে, which is a very simple situation which is called line distribution. The second one, চার্জ শুধুমাত্র একটা অবজেক্টের গায়ে থাকতে পারে, সারফেস ডিস্ট্রিবিউশন।
আরেকটা হচ্ছে চার্জ অবজেক্টের ভিতরে ঢুকে যেতে পারে, দ্যাট ইজ কল্ড ভলিউম ডিস্ট্রিবিউশন। তাহলে এবার এই তিনটার জন্য আমাদের ফর্মুলা দরকার হবে। উই হ্যাভ গট লিটল টাইম, সো আমরা এটা শেষ করতে পারি। তাহলে প্রথমটা কেমন? প্রথম সিচুয়েশনটা যখন আমাদের থাকবে লাইন ডিস্ট্রিবিউশন, লাইন ডিস্ট্রিবিউশনে আগেই আমরা বলছি যে আমাদের এই কনসেপ্টটা কেন আসলো, তার কারণ আমি চার্জ গুনতে পারি না, একটা একটা করে চার্জ গোনা সম্ভব না। দ্যাট ইজ আমি তোমাকে বললাম যে আমি এখন এই কলমটা দিয়ে আমার চুলটা ঘষলাম, আমি চুলটা তোমার হাতে দিয়ে দিলাম, দিয়ে বললাম বলো তো এই চুলের মধ্যে কয়টা চার্জ আছে, তুমি কিন্তু গুনতে পারবা না। বাট যদিও মেজার করা যাবে আমার চুলে কয়টা চার্জ আছে, এটা বের করা সম্ভব, বাট তুমি গুনতে পারবা না। তাহলে আমরা এই সিস্টেমগুলোতে চার্জ কাউন্ট করি কিভাবে করে? আমরা ডেনসিটি দিয়ে হিসাব করি। দ্যাট ইজ আমাদের চার্জ যখন লাইন বরাবর ডিস্ট্রিবিউটেড থাকে তখন আমরা যা দিয়ে চার্জের অ্যামাউন্টটা হিসাব করি, দ্যাট ইজ কল্ড লাইন চার্জ ডেনসিটি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইন চার্জ ডেনসিটি? একক দৈর্ঘ্যের মধ্যে কতটুকু চার্জ আছে। ভেরি সিম্পল, the amount of charge in unit length, that is called line charge density। যে আমি পুরোটা মাপতে পারি না, বাট ডেনসিটিটা মাপা যায়, এটা মাপার যন্ত্রপাতি আমার কাছে আছে। সো তোমাকে যদি আমি একটা চুলের স্ট্র্যান্ড দিয়ে দেই, দেওয়ার পরে বলি যে বলো তো আমার চুলে কয়টা চার্জ আছে, তাহলে তুমি আমাকে বলবা স্যার আপনি আগে বলেন আপনার এই চুলের ডেনসিটি কত, এইখানে চার্জ ডেনসিটি কত, তাহলে মাপতে পারি, আদারওয়াইজ পারি না। কারণ ডেনসিটিটা আমরা মেজার করতে পারি, সেখান থেকে টোটাল চার্জ বের করা যায়। তাহলে যেটা হলো হোয়াট এভার ইট ইজ, আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে যখন কোথাও চার্জ লাইন বরাবর ডিস্ট্রিবিউটেড থাকে তখন তুমি কখনোই টোটাল চার্জ খুঁজবা না, রাদার তুমি যা খুঁজবা তার নাম হচ্ছে রো এল। রো এল মানে হচ্ছে লাইন চার্জ ডেনসিটি। তুমি এই অ্যামাউন্টটা খুঁজতে থাকবা যে এইটা কোয়েশ্চেনের কোথায় দেয়া আছে, কারণ এটা তোমার দরকার। এবার যদি তোমাকে কেউ বলে যে এবার টোটাল চার্জটা বের করো তো, যে ওই চুলের মধ্যে টোটাল কতটুকু চার্জ ছিল, তাহলে তোমাকে ওই রো এর লাইন ইন্টিগ্রেশন করতে হবে। ইউ হ্যাভ টু পারফর্ম লাইন ইন্টিগ্রেশন টু হ্যাভ দ্য টোটাল চার্জ। হ্যাঁ, তুমি হিসাব করে বের করতে পারো, বাট তুমি গুনে গুনে বের করতে পারো না যে আমার চুলের মধ্যে কতটুকু চার্জ ছিল। সো আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে? যে যখন কোনো একটা অবজেক্টের মধ্যে লাইন বরাবর চার্জ থাকবে তখন তোমাকে যেই ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে ফর ক্যালকুলেশন ইজ নট টোটাল চার্জ, রাদার charge density. What type of charge density? Line charge density. And what is the definition of line charge density? What is the amount of charge per unit length? তাহলে আমি যদি এর একক নিয়ে কথা বলি তাহলে এর একক কি হবে? Charge per unit length. So this is the SI unit for line charge density. এবার যদি এই লাইন চার্জ ডেনসিটি ইউজ করে তুমি টোটাল চার্জ বের করতে চাও তাহলে তোমাকে এই রো এল এ লাইন ইন্টিগ্রেশন করতে হবে। এবং লাইন ইন্টিগ্রেশন করতে একটু আগেই যে আমরা লাইনের কনসেপ্টটা পড়েছি সেই কনসেপ্টটার দরকার হবে। এবার চলে আসো যে সেকেন্ড সিচুয়েশন, যদি আমার কোনো একটা অবজেক্টের উপরে আমি চার্জ দিলাম এবং চার্জ দেওয়ার পরে চার্জটা অবজেক্টের গায়ে ছড়ায় থাকে, এখন যেটা যে কোনো ভাবেই হোক, দ্যাট ইজ যদি সারফেসে থাকে এই অবস্থায় লাইন চার্জ ডেনসিটি দিয়ে কাজ হবে না, আমাদের যেই প্যারামিটারটা দরকার হবে দ্যাট ইজ রো এস, সারফেস চার্জ ডেনসিটি। How it is defined? Very simple, amount of charge per unit area. So amount of charge per unit area. So this is the unit of surface charge density. এবার যদি আমি তোমাকে বলি যে এই সারফেসে, দ্যাট ইজ কোয়েশ্চেনটা এরকম থাকতে পারে যে সাপোজ আমার এই সারফেসটার সারফেস চার্জ ডেনসিটি রো এস, এবার এই সারফেসে টোটাল কতটুকু চার্জ আছে বের করো, তাহলে তোমাকে যা করতে হবে ওই রো এস এর সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। সো একটু আগে যে সারফেসের কনসেপ্টটা আমরা শিখে এসেছি সেখান থেকে সারফেস আইডেন্টিফাই করে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এবং ইন্টিগ্রেশন করলে আমি ওই যে একটু আগে যে সারফেসটা দেখালাম এই সারফেসের মধ্যে টোটাল কতটুকু চার্জ আছে সেটা আমরা বের করতে পারবো। এবার সিমিলার কনসেপ্ট ইজ ফর দ্য থার্ড সিচুয়েশন, যে থার্ড সিচুয়েশনটা যদি আমাকে পরীক্ষায় দেয়া থাকে যে এই সিস্টেমের টোটাল চার্জ আমি জানতে চাই, তাহলে আমাকে যা প্রোভাইড করতে হবে দ্যাট উইল বি রো ভি। সো হোয়াট ইজ রো ভি? রো ভি ইজ ভলিউম চার্জ ডেনসিটি। সো ভলিউম চার্জ ডেনসিটির মানে কি?
আমার কাছে কতটুকু চার্জ আছে, বাট আমার কাছে পার ইউনিট ভলিউমে কতটুকু চার্জ আছে। সো দিস ইজ দ্য ইউনিট অফ ভলিউম চার্জ ডেন্সিটি, কুলম্ব পার মিটার কিউব। তাহলে আমি যদি রোভি আমার কাছে দেয়া থাকে এবং আমাকে অবজেক্টটা বলে দেয়া থাকে, তাহলে এরকম অবজেক্টের জন্য যদি আমি টোটাল চার্জ বের করতে চাই, তাহলে টোটাল চার্জ উইল কাম ফ্রম দ্য ভলিউম ইন্টিগ্রেশন, যে আমাকে ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে identifying the volume. So these are the three ways we can determine the total charge of an object, but তার জন্য আমাদের আগে খেয়াল রাখতে হবে যে চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউটেড, সেখান থেকে আমাদেরকে আসতে হবে। এবার চলে আসো হোয়াট অ্যাবাউট ইলেকট্রিক ফিল্ড। আমাদের আরেকটু সময় আছে, আমরা ইলেকট্রিক ফিল্ডটা পড়তে পারবো। জাস্ট লাইন চার্জের জন্য খেয়াল করো যে এবার আমার কাছে এরকম একটা সিচুয়েশন আছে যে আমার কাছে এরকম একটা লাইনের উপরে অবজেক্ট আছে, চার্জ আছে। সো আমাকে বলে দেয়া হলো যে এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড বের করো, পি পয়েন্টে এই চার্জ অবজেক্টের কারণে কতটুকু ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে আমি সেটা বের করতে চাই। সিচুয়েশনটা বোঝো। কি বললাম, আমার কাছে সাপোজ একটা চুল, আমি আমার চুলটাকে চার্জ করে তোমার হাতে দিয়ে দিলাম। সো এবার আমি বললাম যে আমার চুলের এই জায়গাটায় কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে, তার মানে এই জায়গায় কিছু রাখলে কি পরিমাণ অ্যাট্রাকশন বা রিপালশন কাজ করবে। সো আমি তোমাকে সেটা বের করতে বললাম। এখন কথা হচ্ছে তুমি তো এটার জন্য ফর্মুলা জানো না। কেন এটার জন্য ফর্মুলা জানো না? কারণ তুমি ফর্মুলা জানো পয়েন্ট চার্জের জন্য। তোমার কাছে যদি একটা চার্জ থাকতো তাহলে তুমি ফর্মুলা জানো, বাট এখানে তো একটা চার্জ নাই, এখানে চার্জটা ছড়াই আছে, যেখানে তুমি চার্জটাকে ডিসক্রিট ভাবে চিন্তাই করতে পারো না। তাহলে এর জন্য তুমি ফর্মুলা কোথায় পাবা? এর জন্য ফর্মুলা খুব সিম্পল ওয়েতে তুমি পেতে পারো। সেটা কি, যে এই চার্জটা ডিসক্রিট চার্জ না, বাট এটাকে কেটে 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 যদি আমি খুব ছোট্ট একটা অংশ নেই, খুবই ছোট একটা ডিএল অংশ নেই, তাহলে এখানে যতটুকু চার্জ থাকবে তাকে যদি ডিকিউ বলি, এই ডিকিউ চার্জটাকে কি একটা চার্জ বলতে পারি না? যে আমি কাটতে 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 একটা চার্জ যতটুকু জায়গায় আছে আমি অতটুকু অংশ নিয়ে চিন্তা করব, বাকিটা নিয়ে চিন্তা করব না। তাহলে আমার কাছে কন্টিনিউয়াস চার্জের ফর্মুলা নাই, কিন্তু আমার কাছে ডিসক্রিট চার্জের একটা চার্জ থাকলে কিন্তু তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারো। তাহলে সেটা পাওয়ার জন্য আমি এই জায়গাটাকে কেটে 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 খুব ছোট্ট একটা অংশ নিলাম। সো ওই ছোট্ট অংশটা এমন ভাবে নিলাম যাতে ওটাকে একটা চার্জ কনসিডার করা যায়, সেই একটা চার্জকে ডিকিউ চার্জ। তাহলে সিচুয়েশন কেমন, আমার কাছে এই জায়গাটায় ডিকিউ বলে একটা চার্জ আছে, এই চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করো, এটা কিন্তু তুমি বের করতে পারো। তাহলে তোমার কাছে একটা কিউ চার্জ আছে, সেই কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করো। সো যেহেতু তুমি খুব ছোট্ট চার্জ নিয়েছো, এই ছোট্ট চার্জের জন্য তুমি যে ইলেকট্রিক ফিল্ডটা পাবা সেটাও খুবই ছোট্ট ইলেকট্রিক ফিল্ড হবে, বাট এইটুকুর জন্য তুমি কুলম্বস ল ইউজ করতে পারবা, কারণ ওটা তো একটা চার্জের জন্য ছিল। সো সেই ফর্মুলা বলে 1/4 পাই এপসাইলন আর এপসাইলন নট, আমার চার্জ কতটুকু ডিকিউ পরিমাণ, ডিভাইডেড বাই আর কিউব আর। আপাতত ওগুলো ডিরেকশন নিয়ে চিন্তা করছি না, এটা কিনা। সো আমি পুরোটা অবজেক্টের জন্য আমি কুলম্বস ল, দ্যাট ইজ আমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমি ইউজ করতে পারি না, কিন্তু যদি এটাকে কেটে 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 একদম একটা চার্জ পর্যায়ে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ডের আমি যে ফর্মুলাটা জানি সেটা অ্যাপ্লাই করতে পারি। বাট এবার আমার তো টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। বলতো এখান থেকে টোটাল ইলেকট্রিক ফিল্ড কেমনে বের করব? এখান থেকে টোটাল ইলেকট্রিক ফিল্ড কেমনে আসবে? স্যার ইন্টিগ্রেশন করে। ভেরি গুড। তাহলে এখান থেকে টোটাল ইলেকট্রিক ফিল্ড আসবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো মাত্র যে ইলেকট্রিক ফিল্ডটা বের করেছে তাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কেমন করে করতে হবে? লাইন ওয়াইজ করতে হবে, কারণ চার্জ তো লাইন বরাবর আছে। তাহলে আমাকে যা করতে হবে, আই হ্যাভ টু পারফর্ম লাইন ইন্টিগ্রেশন। তাহলে যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? 1/4 পাই এপসাইলন আর এপসাইলন নট, এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। সেখানে যদি আসে, এবার এখানে লাইন ইন্টিগ্রেশন করব ডিকিউ,
আমরা এখান থেকেই দেখে আসছি যদি রো দেয়া থাকে তাহলে কিউ বের করতে গেলে রো এর লাইন ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে রো এল দেয়া থাকবে, তাহলে তার লাইন ইন্টিগ্রেশন করলে চার্জ পাওয়া যাবে এখানে r কিউব দেন r. So this will be the formula for this situation. That is basically আমরা আগের কনসেপ্টই ইউজ করছি, আমরা কুলম্বস ল ইউজ করছি, বাট এবার তাকে আরেকটু ডিটেইলসে ইউজ করছি যাতে আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারি। সো যদি আমাদের কাছে লাইন ডিস্ট্রিবিউশনে থাকে তখন আমার এই ফর্মুলা দরকার হবে। সো তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে সিমিলারলি যদি আমাদের লাইন থাকে তাহলে এটা দরকার হবে, যদি সারফেস থাকে তাহলে এটা দরকার হবে, যদি ভলিউম থাকে তাহলে এটা দরকার হবে। একই জিনিস, শুধুমাত্র যখন লাইন থাকে তখন আমার এই ফর্মুলাকে লাইন ইন্টিগ্রেশন করতে হয়, যখন সারফেস থাকবে তখন সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, যখন ভলিউম থাকবে তখন ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা নেক্সট ক্লাসে এরকম প্রবলেম করে দেখবো যে এটা কিভাবে করে কাজ করতে হয়। সো এই পর্যন্ত যদি কেউ কিছু বুঝতে না পারো, কালকের ক্লাসের জন্য জাস্ট এই 3টা ফর্মুলা মনে রাখতে পারলেই হবে। বলবা স্যার একটু আগে কি কি বলছেন কিচ্ছু বুঝি নাই, বোঝা লাগবে না, এখান থেকে স্টার্ট করো, কাজ করতে করতে বুঝে যাবা কি বলছি। এই সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কোয়ারিজ ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলি, আমরা একটু পিছায় গেছি অন্য ক্লাসের থেকে, তোমাদের এমনিতে ক্লাস হয়নি, আমি গতকালকেও নিতে পারি নাই সামহাউ। সো তোমাদের কালকের ক্লাসটা আমি 15 মিনিটস আগে শুরু করতে চাই। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমরা 9:15 থেকে ক্লাসটা শুরু করব। সো তোমরা 9:15টার মধ্যে থেকো যাতে আমরা একটু একটু করে ওদেরকে ধরে ফেলতে পারি অন্য সেকশনগুলোকে। সো স্যার শেষে 15 মিনিট এক্সটেন্ড করা যায়? শেষে 15 মিনিট এক্সটেন্ড করলে অনেকের ক্লাসের সাথে ওভারল্যাপ করবে, আমার প্রবলেম নাই, বাট অনেকের ওভারল্যাপ। মানে স্যার আমাদের এই ক্লাসে তো মানে আমরা তো এই সেকশনে এখন শুধু আমরাই না, আমাদের তো এরপরে কোনো ক্লাস নাই, ব্যাকলগরা কি আমাদের এই ক্লাসে আছে এই সেকশনে? আমার আছে ক্লাস। এই যে অনেকেরই যে থাকে, এই কারণে আমি 15 মিনিট বলেছে। সো আমরা 15 মিনিট থেকে শুরু করব। সো ওখানে করলে আমরা এই অল্প অল্প করে আগায় নিয়ে আসলে তখন দেখা যাবে যে আমরা অন্য সেকশনকে ধরে ফেলতে পারবো। আচ্ছা স্যার, তাহলে কালকে ক্লাসটা আমরা 9:15 থেকে শুরু করছি। ওকে, তাহলে এই আজকে যদি টপিকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি, কারণ আমাদের টপিকগুলো কিন্তু এখন ধীরে ধীরে হার্ডার হয়ে যাচ্ছে এবং এই কনসেপ্টগুলো খুবই ফান্ডামেন্টাল, আমাদের পুরো কোর্সের জন্য এগুলো দরকার হবে। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, হাউ সিলি ইট ইজ, তোমার কাছে যতই মনে হোক যে স্যার এটা বললেই ঝাড়ি দিলে ইউ শুড আস্ক মি দ্য কোয়েশ্চেন। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। ওকে, সো কোনো কোয়েশ্চেন নাই, ভেরি গুড। তাহলে এবার নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে কারো যদি কোনো বক্তব্য থাকে, আদারওয়াইজ যাদের কোনো বক্তব্য নেই তারা চলে যেতে পারো। স্যার প্রেজেন্টেশন নিয়ে কি স্যার আমরা উইকিপিডিয়া থেকে ইনফরমেশন ইউজ করতে পারবো? না, উইকিপিডিয়া ইজ নট এ রিলায়েবল সোর্স। উইকিপিডিয়ার নিচে দেখবা যে প্রতিটা ইনফরমেশনের রেফারেন্স দেয়া থাকে, তোমরা সেই রেফারেন্স গুলোতে ক্লিক করলে যদি কিছু পাওয়া যায় সেটা ইউজ করতে পারবা, বাট উইকিপিডিয়া ইউজ করা যাবে না। জি স্যার। কারণ উইকিপিডিয়া হচ্ছে যে কেউ এডিট করতে পারে, সো যেটা ডিরেক্টলি এডিটেবল তার অথেন্টিকেশন থাকে না। বাট স্যার অন্য কোনো অনলাইন সোর্স থেকে যদি করি তাহলে স্যার সেই সোর্সটার নামটা ওখানে মেনশন করে দিব, তাই তো? হ্যাঁ, ওই সোর্সের ওয়েবসাইটের লিংকটা ওখানে তুমি লিস্ট অফ রেফারেন্সের মধ্যে মেনশন করতে হবে। বাট এখানে একটা কথা আছে, যদি তোমরা কোনো ওয়েবসাইট মেনশন করো, আমি জাস্ট একটু দেখাই কারণ এই জিনিসটা তোমাদের শেখা দরকার। সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো ওয়েবসাইট মেনশন করবা, ওই ওয়েবসাইটের IEEE রেফারেন্স দেওয়ার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ওয়েবসাইটের নাম দিলা, নামের পরে একটা ইনফরমেশন দিতে হয়, লাস্ট অ্যাক্সেসড। তার কারণ তুমি যখন কোনো ওয়েবসাইট ইউজ করো, ওয়েবসাইট কিন্তু তার ইনফরমেশন আপডেট করে। সো তুমি যে ইনফরমেশনটা ইউজ করছো সেটা হয়তো তখনকার জন্য অথেন্টিক ছিল, বাট 10 দিন পরে ওই ইনফরমেশন হাওয়া হয়ে গেছে। সো এই কারণে এই ইনফরমেশনটা দিতে হয় যে তুমি কয়টার সময় এবং কবে ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করেছিলা। সো যারা লিস্ট অফ রেফারেন্স লিখবা তারা সাপোজ ওয়েবসাইট দিলা www সামথিং, সো এখানে নাম দিলা, নাম দেওয়ার পরে একটা ইনফরমেশন দিতে হবে লাস্ট অ্যাক্সেসড, কখন তুমি ওটাকে অ্যাক্সেস করেছো। Any more question? Any more question? আর স্যার আমাদের প্রেজেন্টেশনটা তো ঈদের পরে হবে, তাই না? প্রেজেন্টেশন ঈদের পরে, আমি তোমাদেরকে অবশ্যই বলে দিব, এক সপ্তাহ আগেই বলে দিব কখন প্রেজেন্টেশন হবে। মানে এই অ্যাক্সেসটা অ্যাড করাটা কি IEEE ফর্ম বলে?
না এইটাই শুধু IEEE ফর্ম না, এটা হচ্ছে ওয়েবসাইট তুমি রেফারেন্স হিসেবে নেয়ার IEEE ফরম্যাট। তো তোমাকে বাকিগুলো সাপোজ তুমি কোন একটা ডকুমেন্ট ইউজ করছো, কোন একটা পেপারের ডকুমেন্ট ইউজ করছো, তো সেটার জন্য ফরম্যাট আলাদা হবে। এই Any more question? Nay. Okay, fine. Thank you very much. So see you tomorrow at 9:15. আসসালামু আলাইকুম। স্যার